যে মানুষটা আমি কানলেও তার কষ্ট হয় না, আমি হাসলেও তার, আমি তো হাসা ভুলেই গেছি। বিশ্বাস করবেন আমি মানসিক ট্রমার ভিতর থাকি 24 ঘন্টা। মানে আপনারা একই ছাদের নিচে বর্তমানে বসবাস করছেন, হাজবেন্ড ওয়াইফ, কিন্তু আপনার হাজবেন্ডের সাথে ওই নারী পরকীয়া করছে। আগে ঠিক আছে বাহিরের মেয়েদের সাথে সম্পর্ক করত, কিন্তু বাসায় আসলে মোটামুটি একটু হইলেও আমার প্রতি একটু হইলে একটা ইয়া ছিল। কিন্তু এখন বর্তমানে দেখি যে তার আমার প্রতি কোনো ফিলিংসই কাজ করে না। মানে সে, আমি ঘরের বউ, আমি থাকলেও যা না থাকলেও তাই, সে রাস্তার মেয়েও যা আমিও তাই। সে আমাকে ভালোবাসবে না, সে আমাকে ধরেও রাখতেছে না, সে আমাকে মানসিক যন্ত্রণা দেয় শুধু। কারণ আমি যেগুলো করে আসছি এগুলো তো চাই না আমার সন্তানরা করুক। স্বাগতম আপনাকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লিলি আপনার নাম, তাই না? আপনার সুখ সুখ বলে সুখ পাখিকে আর পাওয়া হলো না, কখনোই দেওয়া হচ্ছে না, সুখ আর আসছে না, তাই তো? একদম প্রথম থেকে যদি আপনার গল্পটা শুনতে চাই লিলি আপু। আমার বাবা মায়ের হলো কোনো ছেলে নাই, 3 বোন আমরা। তো আমি বড়, খুবই অভাব ছিল। মানে দেখা যাইতো যে মানুষ যদি এক বেলা পেট ভরে ভাত খাইতো, বাকি 2 বেলা দেখা যাইতো যে হালকা পাতলা রুটি খেয়ে চলে যেত। অঞ্চলটাই এরকম। এখানে হলো আমার বাবাটা একটু অন্যরকম টাইপের, মানে কেমন, সে কোনো কষ্টের কাজ করবে না। মানে আমার চাচারা জেঠারা ধরেন বর্ষার সময় মাছ মারবে নৌকা দিয়ে, আপনার সিজনের সময় কাজ করবে, মানে যখন যে কাজটা হয়, ফ্যামিলি ভালো রাখতে 3 বেলা খাইতে যে কাজগুলো করতে হয় এগুলোই করে। আমার দাদার পৈতৃক কোনো সম্পত্তি আমার চাচারা বাপেরা পায় নাই। আমার বাবা মানে যে আমার বিয়ে করার আগের থেকেই নাকি কোনো কাজ করতো না, মানে ওনার ভাইয়েরা কাজ করে আনতো, উনি শুয়ে বয়ে ঘুমায় খাইতো। ওই আমার চাচারা মাছ মারে আনতো, আমার দাদি বলতো রান্না করে থুয়ে দিছে, উনি বড়গুলো খায়া খায়া চলে গেছে, এরকম টাইপের ছিল। তো সবাই মনে করছে বিয়ে হলে ঠিক হয়ে যাবে। পরে বিয়ে করছে, করার পরে আমার আম্মা এমনও সময় না খেয়ে, মানে বেশিরভাগ না খেয়ে গেছে এরকম। তাহলে সেই সময়টা আসলে কিভাবে চলতেন? মানে কাজ করতো, দেখা যেত যে একদিন করছে, 2 দিন করছে, আবার কিছুদিন করে নাই এরকম। আর আমাদের ওইদিকে আবার একটা প্রভাত আছে, সেটা যার একটু বেশি সম্পত্তি আছে তার বাসায় একজন যে থাকে কাজ করে, তো ওই কাজ করার বিনিময়ে সে কিছু টাকা দিত। তো আমি যখন মানে পেটে ছিলাম বা আমার আসার আগে, তখন এই টুকটাক এরকম করে আমার বাবা চলতো। আমি হইলাম, হওয়ার পরেও অনেক কষ্ট করছে। আমার আম্মার মুখে শোনা যে সে খায় না খেয়ে গেছে। তো যখন আমি বড় হইলাম, আমার হাইস্ট কত 7-8 বছরে, তো মোটামুটি একটু বুঝ আছে। তো আমি 7-8 বছর থেকে কাজ করে খাইতাম। কেমন, ওটা আমাদের দেশের একটা রীতি চলে আসে। সেটা হলো আপনার ধানের সময় ধান লাগানোর যে চারাগুলো, এই চারাগুলো আমাদের উঠাইতে হয়। উঠাইলে দেখা যায় ওইটা আমরা এরকম করে আটি বান্ধে ওইটা একটা গণন দিলে ওই গণনের উপর আমাদের একটা টাকা আসে। তখন হলো টাকার তো মূল্য ছিল না তখন, 1 টাকা 8 আনা 4 আনা 12 আনা এগুলো চলতো। তো এইভাবে দেখা যেত ওখান থেকে যে কামাইটা আসতো। তো তখন আমি দেখতাম আমার বাবা এমনি সব দিক দিয়েই ভালো, আমাদের ভালোবাসতো, কিন্তু সে মানে বেশিরভাগ ঘুমাতে ভালোবাসতো। হ্যাঁ, মানে উনি যে আছে না যে আমার চাচারা কাজ করতে যাচ্ছে, প্রতিবেশী কাজ করতে যাচ্ছে, তার সাথে কাজ করতে যাবে না, ওরকম না। তো আমাদের ওখানে গম লাগাইতো মানুষে, সেই গম আমাদের প্রতিবেশীরা কাটতো, তো তার সাথে কখনো আমার বাবা যাইতো, যা হয়তো 2 দিন 4 দিন 5 দিন করতো, তাদের সাথে আমরা যাইতাম। আমি একা না, আমরা অনেকেই যাইতাম, যা এই গম আমরা কুটে আনতাম, টোকায় নিয়ে আসতাম আমরা। নিয়ে এসে এগুলো আমার মায়েরা ধরেন প্রসেসিং করে এগুলো আমরা রুটি করে খাইতাম। আমরা ভাত মানে খুবই কম। ফেলে দেওয়া যে গম, ফেলে দেওয়া না, মানে একটা জমিতে প্রচুর পরিমাণ গম হয়েছে, তো ওগুলো ওই যে লোকগুলো দিয়ে কাটায়, তো এগুলো তো আমার বাচ্চা ছাড়া আত্মীয় স্বজন এরকম একটা জোট হয় এই কাজগুলো করার জন্য। এখন ধানের জন্য কিন্তু এরকম কাজ হয়, এরকম লেবার হয়। তো ওনাদের পিছে আমরা যেতাম, ওনারা যে কেটে কেটে চলে যাচ্ছে ওনাদের পিছে আমরা, ওনারা তো যেগুলো কাটছে এগুলো একটা আটি বান্ধে রেখে দেয়, তো আমরা ওরের মাঝখান দিয়ে ডাটা, এতখানি ডাটা, ওই ডাটার মাঝখান দিয়ে আমরা এগুলো খুঁজতাম। খুঁজে এখান থেকে আমরা উঠাইয়া আমরা বস্তা নিয়ে যেতাম, এই বস্তা ভরে নিয়ে আসতাম। আমার আম্মারা এটা প্রসেসিং করে এইটা ভাঙায় নিয়ে এসে এইটা রুটি করে আমরা খাইতাম। তো আমার বাবা দেখা যেত সবার মতো একভাবে করতো না, কয়দিন করছে আর উনি করবে না, এটা বলতে গেলে হয়তো আম্মার সাথে ঝগড়া মারামারি এগুলো চলতো, চিল্লা এগুলো চলতো। অসুস্থ ছিলেন না, উনি মাশাআল্লাহ অনেক সুস্থ, উনি এখনো করবে না, উনি কিছু বলতেন না। এটা ভালো, তখন তো আমরা ছোট ছিলাম, এগুলো তো বলতে পারতাম না। আমারে বোকাবাজ্য করতো, চিল্লাইতো, তো ভয় তো দূরে থাকতাম, এগুলো বলতে পারতাম না। তো আম্মার দেখা যেত আমাদের চাউল নাই, কষ্ট হইতাছে, আমার নানা বাড়ি থেকে দিয়ে যেত। তো তখন আমার নানি আবার বলতো যে তোদের ওইখানে তো কাজ শেষ, আমাদের এইখানে আবার ধান কাটা লাগছে, তাহলে ওরে পাঠায় দে। তো আমি আবার নানার বাড়ি আসতাম, আইসার নানার বাড়ি আবার এই ধান টুকাইতাম। হ্যাঁ, চাল খাওয়ার জন্য। ওই যে যেরকম গমটা সেম মানুষ কেটে যাচ্ছে, আমরা পিছে টোকাইতেছি, এরকম সেম টেকাইতাম। তো আমি কি করতাম, ওই আমার বাবা যেহেতু এরকম, মানে আল্লাহ তাআলা আসলে আমাকে তখন ওই বুঝগুলো দিছে
আমি মানে সোজা কথা, একটা ছেলে যে কাজ করতো তার চেয়ে আমি বেশি করতাম। আমি মাঠে মাছ মারা সবার সেরা ছিলাম পাড়ার ভিতরে। মাছ মারা কোন, এই ধান খোটা কোন, গম খোটা কোন, তিসি খোটা কোন, মানে এগুলো আমি সবার চেয়ে বেশি বেশি আনতাম। আমার সংসারে অভাব বেশি, আমার বাবা তো কাজ করে না। তারপর আপনি তখন কত 7 বছর 7-8 বছর এরকম আর কি। মানে একদিনে কতগুলো ধান? একদিনে হয়তো 1 বস্তা 1.5 বস্তা এরকম নিয়ে আসতাম। 1 বস্তা? 1 বস্তা 1.5 বস্তা। কত কেজি থাকে ওইটা হয়তো দেখা গেল বাইরে এলে 4 কেজি 2 কেজি 3 কেজি এরকম বের হইতো। তো দেখা যাইতো যে 15 দিন আইনা রাখলাম, এরকম ঘরের ভিতরে ঢেলে রাখতো। ওই 15 দিন পর ওইটা বাইরে দেখা যাইতো যে 1 মণ 1 মণ হইলো, ওইটা সিদ্ধ শুকান করে ভাঙা নিয়ে এসে চাল করলো, ওইটা আমাদের খানা হয়ে গেল। মাংস কতদিন পর পর খেতে? আমাদের ওখানে গরুর মাংস বলতে আমরা এগুলো বুঝতামই না। আমরা যখন বড় হইছে আমরা বুঝতামই না গরুর মাংস। আমরা জানতাম যে কৃষকরা আমরা গরু পালি, গরু বিক্রি করি, শেষ। কুরবানি ঈদে একটা কুরবানি ঈদ আসে, ওই যে মাংস, বাবা তো কুরবানি দিতে পারতো না, ওই মানুষ যে মাংস দিত কুরবানি, ওইটা আমরা খাইতাম। তো ওই কুরবানিটা আমাদের গোস খাওয়া, গরুর গোস মানে কুরবানি। আর হাঁস মুগরি বলতে আমার আম্মা হাঁস পালতো, মুগরি পালতো, কিন্তু কোনোদিন একটা ডিম আমরা খাই নাই। কেন? একটা ডিম বেচলে তো টাকা আসবে, টাকা আসলে ওইটা দিয়ে তো কিছু করতে পারবো। দেখা গেছে যে একটা মেহমান আসছে, ওনাকে একটা ডিম বা 2টা ডিম রাইন্দা দিছে, দেওয়ার পরে দেখা গেছে যে ওনাকে খাওয়াইছে, খাওয়ানোর পরে হয়তো অল্প একটু রয়েছে, ওইটা আমরা সবাই একটু করে ভাগ করে খেলাম। এইভাবে আমাদের খাওয়া হয়েছে। তো আর মুগরি পালতেছে, মুগরি দেখা গেছে যে রোগ আসছে, মুগরির রোগ আসছে। দেশি মুগরি আমার অনেক হইতো, হাঁস মুগরি। তো রোগ আসছে, দেখা যেত যে মারা যাচ্ছে, হয়তো বেচছে, হয়তো বেঁচে একটা রইছে, ওইটা আমরা জব করে আমরা খাইতাম, বা বেচা হচ্ছে না ওইটা আমরা খাইতাম। এরকম ভাবে খাওয়াইতো, কিন্তু সুস্থ ভাবে যে কখনো খাওয়া ওইটা হইতেছে না। মেহমান আসছে, একটা জব করছে, সবাইরে খাওয়ানোর পরে যদি থাকে, তখন তো মেহমান দেখা গেছে যে 5টা মেহমান গেল, ওই একটা মুগরি জব করে ছোট ছোট করে টুকরা করে রান্না করে খাওয়ানো হইতো। এখন তো মাশাআল্লাহ মানুষ অনেকটা আধুনিক হয়ে গেছে, এখন তো একটা মুগরি 1-2 জন খেয়ে ফেলায় এরকম। তো এইখান থেকে যাক, এই সবগুলো আমি আসলে কষ্ট মনে করি না। এই শৈশবটা আমি আনন্দ করে কাটাইছি, আমার এগুলো কখনো কষ্ট মনে হয়নি। আমাদের এমন হয়েছে আজকে আমাদের খাবার মতো চাউলই নাই, হয়তো অল্প আমার আম্মা একজনের থেকে নিয়ে আসছে, ওইটা রাতে রান্না করছি, রান্না করে সবাই মোটামুটি ফুল পেটে খাইছে। আমার আম্মা হয়তো ফুল পেটটা খুব কম খাইতো, যে আমাদের জন্য খুব কম খাইতো। আর একটা জিনিস বলি, এখানে অভাব জিনিসটা মানুষকে মানে সংসারটার ভিতরে মানে খুব খারাপ একটা ব্যবহারে নিয়ে আসে। সেটা হলো আমার আম্মা, যে আমার বাবা কাজ করতো না, তো আমার আম্মার মানে রাগ উঠতো, মেন্টালি সমস্যা, রাগ হইতো যে কাজ করে না, স্বাভাবিক এগুলো। যখন একটা সংসারে যখন সুখ না থাকে, তখন দেখা যায় যে আমার আম্মা টেনশন করতো যে আজকে কি খাবে, বা রাতে কি খাবে, বা সকালে কি খাবে, বা কালকে কি করবো, আজকে চাউল নাই, বাবা বাজার করতেছে না, বাবা কাজ করতেছে না, বা হচ্ছে। তো এগুলো নিয়ে আমার একটা মন খারাপ থাকতো। তো আমি এত কাজ করার পরে প্রচুর মার খাইছি। মানে আমার আম্মা আগে হয়তো আমার দোষ দিছি, কিন্তু এখন আমি যেহেতু মা, সংসার লাইফে আসছি, এখন বুঝি যে আমার আম্মা ইচ্ছা করে আমাকে মারে নাই, কষ্ট দেয় না, কিন্তু এগুলো একসময় আমার অন্তরে অনেক দাগ কাটছে, অনেক কষ্ট মনে হয়েছে। সব কষ্টের থেকে বড় কষ্ট নাকি ক্ষুধার কষ্ট? ক্ষুধার কষ্ট এমনও হয়েছে, এমনও সময় আমাদের গেছে বাসায় কিছুই নেই, আমার আম্মা না খেয়ে রয়েছে, আমিও না খেয়ে রয়েছি, আমার আব্বা হয়তো কোথাও চলে গেছে। তো আমার যে ওই যে খালার কথা বললাম, ওনারা মাশাআল্লাহ ভালো চলতো, ওনাদের জমি জমা ছিল, আমার খালু কাজ কাম করতো, তো সুযোগে ওই পাড়া চলে যাইতাম। মানে ক্ষুধা লাগছে, কুলাইতে পারতেছি না, কুলাইতে পারতেছি না, তো দেখতাম যে খালা আছে কি না। যখন দেখতাম যে না খালা মাঠে আছে, মানে খোলাতে আছে, তো আস্তে আস্তে চলে যেতাম তাদের রুমে, যাইয়া দেখতাম ভাত তরকারি আছে কিনা। তো দেখা যেত যে রান্না করা ভাত তরকারি আছে, তো এমন ভাবে নিতাম যাতে খালা বুঝতে না পারে। চুরি করে খেতে? মানে এরকম, মানে খিদার ইয়াতে এরকম আমি অনেকবার করছি। ক্ষুধা লাগলে কেমন লাগে? প্রচন্ড খিদা লাগলে কেমন লাগে এটা কি বুঝাবো, যে বললামই তো যে আমি এমন ভাবে লুকায় যে আমার খালার বাড়িতে খেয়ে আসছি, খিদা যখন সহ্য করতে না পারছি, যখন সহ্য করতে মানে এতটা খিদে লাগছে যে বলার মতো না। আর জামা কাপড়ের কথা তো কি বলবো, অনেক কষ্ট করছি। মানুষ আর দিবে কেউ, ওখানে দেওয়ার মতো ওরকম কেউ ছিল না জামা কাপড়। ওই কষ্ট করে এক ধরনের পিছলা কাপড় ছিল, এখন তো ওই কাপড় আমরা চোখেই দেখি না, পিছলা টাইপের একটা কাপড় ছিল, গরমের সময় ঘামাচি উঠে যেত ওই কাপড়ের গরমে। ওগুলো দিয়ে হলো জামা বানিয়ে দিত, ওগুলো দিয়ে প্যান্ট পরে দিত। সে প্যান্টও ছিঁড়ে, জামা ছিঁড়ে একদম অন্যরকম হয়ে যেত, তাও নিতে পারতাম না, নেওয়ার মতো সামর্থ্য। ঈদে জামা পেতেন না? আমরা ঈদ বলতে বুঝতাম কি যে ঈদ আসছে,
আমার বাবা মা কখনো বলতে পারবে না যে আমার মেয়ে কখনো কোনো জিনিসের লেগে কান্না করছে যে আমাকে একটা জামা দাও বা একটা কিছু দাও বা এই জিনিসটা আমারে দাও, কখনো আমার বাবা মা এটা আমাকে বলতে পারবে না। জুতা খালি পায়ে কত থাকছি আমরা, কত থাকছি খালি পায়ে, কোনো জুতা মানে ওগুলো আসলে ইয়া করাই যায় না। আর ঈদ মানে এটাই, দাদার গাছের নারকেল ছিল, হয়তো একটু খোলা সেমাই নিয়ে আসছে, মুগড়ি ছিল, হাঁস ছিল, হয়তো দেখে দেখে ছোট আম্মা যেটা ওইটা হয়তো জব করতো, এরাই চলে যেত এরকম। মানে অভাবটা থাকলে কি হবে, আল্লাহর দেওয়া একটা স্বাস্থ্য পাইছি। মানে ছোট থেকেই মোটা সোটা ছিলাম, ফর্সা ছিলাম, সবাই অনেক পছন্দ করতো, আদর করতো। আচ্ছা, তো এইটা নিয়ে মানে সবাই বলতো লিলি কত বড় হয়ে গেছে, আমরা একটু দেখবো, একটু আসেন আপনারা, মানে এরকম বলতো। ছোট থাকতে চলে আসছে বাবা মা, তো ওখানে আর যাওয়া হচ্ছিল না। তো পরে আম্মা পরে হলো মানে আমার নানার বাড়ি এসে কুরবানির গোশ দিয়ে পিঠা মিঠা কম বেশি, ওই যে পুলি পিঠা আরো 2-3 পদের পিঠা মিঠা বানাইয়া পাঠাই দিল ওনাদের বাসায় আমাকে রেখে। হ্যাঁ, আমার শোয়ের বাড়িতে রেখে চলে আসলো। তো আমি ওখানে মানে খুব ভালো লাগতেছিল আমার, মানে ওদের দালা নালা 2টা ঘর, আমরা জীবনে যেগুলো কল্পনা করিনি, চোখে দেখি। ঘর কেমন ছিল? আমাদের মাটির ঘর। আমার শোয়ের খালাতো বোনের বিয়ে, তো এই কারণে আমাকে আসতে দিবে না, ওখানে বিয়ে শুরু হলো। তো আমার শোয়ের ওই খালার বাসায় আমরা সবাই চলে গেলাম। তো এটা আরো একটু দূরে যায়, দেখে ওনার তো সবাই বড়লোক, মোটামুটি মানে ওই দেশের একটা গৃহস্থ বড়লোক, ভালো চলে। বিয়েতে 3 দিন 4 দিন আমরা থাকলাম, মাশাআল্লাহ খুব ভালো। ওনারা গরু টরু মেরে বিয়ে দিছে, এগুলো আমাদের কোনো কল্পনা, আমাদের গ্রামে তো এরকম কখনোই হয় না, গরু মেরে বিয়ে দেওয়া, এগুলো আমরা কখনোই দেখি নাই। সোফা থেকে শুরু করে যত ফার্নিচার লাগে, ওই দেশে বগুড়ার ওই সাইডটা মানে তারা যৌতুক নেয় প্রচুর প্রচুর, যৌতুক ছাড়া এরা কিছু বোঝে না। এদের কাছে একটা মেয়ে দেওয়া মানে এদের টাকার বস্তা দিতে হবে। তো ওই যে অনেক কিছু দিচ্ছে না, দেওয়ার পরে ওরা বিয়ে টেয়ে গেছে। তো ওই যে ছেলের সাথে আমার বান্ধবীর খালাতো বোনের বিয়ে হয়েছে, এই ছেলের আবার চাচাতো ভাই, চাচারা মানে আমার শোয়ের বাবাকে ধরছে, আমার ছেলেকে একটা এরকম মানে লোভে যে উনি বিয়ে দিয়েছে ঘটকালি করে, তাহলে তো উনি যেহেতু এতগুলো জিনিস দিছে, তাহলে তো ওনার মাধ্যমে যদি আমার ছেলেকে বিয়ে করে, তাহলে তো আমরাও এরকম জিনিস পাবো। মানে জিনিসটা এরকম। পরে আমি এখন আমার মানে আমার ব্রেন কাটা এখন বুঝি যে এই জিনিসটা এরকম ছিল, তখন আসলে এগুলো বুঝি নাই। তো ওনারা আমাকে দেখে পছন্দ করছে, তো তখন আমার বান্ধবীর বাবাকে ধরছে। তো আমার বান্ধবী বাবা বলছে ঠিক আছে দেখি, আমাকে ওই ছেলের পক্ষ থেকে দেখতে আসলো। দেখানোর পরে ওইখানে কথাবার্তা হইলো। তো আমার শোয়ের বাবা বললো কি আমি মেয়েকে একটা চেন দেবো। আচ্ছা, আপনার বান্ধবীর বাবা? হ্যাঁ বললো। আর আমার বাবার বাড়িতে কি দেবে, ঘর সাজানো জিনিস দেবে। এরকম একটা কথাবার্তা হয়ে আমি বাড়িতে চলে আসলাম। তো ওই টাইমে 10 কেজি গরুর গোস্ত, পোলাও চাল এগুলো হয় না, আমার বাবার এগুলো কইরা ওই ছেলের বাড়ি থেকে মাইকো টাইকো নিয়ে আসছে, আইনা বিয়ে করে নিয়ে গেল। তো ছেলের বাড়ি থেকে আমাকে কিছুই দেয়। তখন তো আপনার 12 বছর বয়স। হ্যাঁ, এই বয়সে আপনার বিয়ে হয়েছে? এই বয়সেই, মানে বাল্য বিবাহ? হ্যাঁ, এই বয়সে। আর আমাদের এখনো এরকম 12-13-র ভিতরেই এখনো বিয়ে চলতেছে আমাদের দিকে। তো আমার বাপের বাড়ি থেকে তখন কোনো কিছুই দেওয়া হয়নি, একদম শুধু আমাকেই দিছে। তো আস্তে দিন যাচ্ছে, জিনিসের কথা বাড়তেছে, মানে কেন আমার বাবার বাড়ি থেকে এগুলো দিচ্ছে না কেন, আমার বাবারাও দিচ্ছে না। আবার আমার শোয়ের বাপের এক ভরি দেওয়ার কথা, কেন সেও দিচ্ছে না। মানে এই দিচ্ছি বলতে দেওয়ার উপরেই রয়েছে। তো যাই হোক, এগুলো নিয়ে আমার ওখানে কিছুদিন কাটলো। ছেলেটা মানে আছে যে একটা স্বামী স্ত্রীর ভিতরে যে একটা বন্ডিং, ভালোবাসা, এই জিনিসগুলো কিছুই বুঝতাম না। ছেলে আসতো, মানে কি বলবো, এখানে ছেলে আসতো, ছেলে মানে দেখা যেত আমার সাথে একটা সময় যে কাটাইতো, ওই জিনিসটা আমি বুঝতাম না, ভালো না মন্দ বা কি হচ্ছে আমার সাথে, আমি ওগুলো বুঝতাম না। ওনার সাথে আপনার বয়সের ডিফারেন্স কত? আমার 12 বছর যদি হয়ে থাকে, ছেলের 18-19 হয়েছে। আচ্ছা। পরে আমার বাবার বাড়ি আসলাম, আসার পরে আমার বাবারাও জিনিস দিতে পারে না, এই সেই। আবার আমার বাবা বলে জিনিস দিয়ে দিমু, ছেলের বাড়িতে তো তেমন কিছু নাই, ছেলেদের কিছুই নাই, কি হবে, এই সেই। মানে এরকম একটা টানা ফোড়নের ভিতর দিয়ে চলতেছে। মানে এটা পুরাটাই আমার বাবা মায়ের মতের উপরে হয়েছে বিয়ে, বাবা মায়ের মতের উপরে ছাড়া হয়েছে। তো আমাদের ডিভোর্সটা হয়েছিল না, তখন বাবার বাড়ি থাকলাম অনেকদিন। বাবার বাড়ি তো কষ্ট যাচ্ছে, স্বামীর ভাত খাইতে দিল না। গ্রামের মানুষ এটা নিয়ে বলা করে যে ভাত ছেড়াই নিয়ে আসছে, গ্রামে তো বুঝেনি এগুলো। আমি যে আবার মাঠে নেমে কাজ করে খাবো, এটাও খাইতেছি না, এটাও দিচ্ছে না আমার বাবা। তো তখন আমার এক প্রতিবেশী ফুপু ছিল, ওই ফুপারা দেশে গেছে। যাওয়ার পরে আমি ওই ফুপাদের সাথে আলাপ করছি যে আমি ঢাকায় আসবো। যখন আমার বাবাকে বললো, আমার বাবা মানে মা মেয়ে তোরা এই মানে গালাগালি, 2 মা মেয়েকে একদম ধুয়ে ফেললো। তখন আমি বললাম দেখো তোমরা যাই করো না করো, আমি যাবো, ফুবারা অমুক দিন যাবে, আমি অমুক দিন ফুবাদের সাথে এক কাপড়ে আমি চলে যাবো, আমার যা হয় হবে।
তখন আমার আম্মা দেখলো কি রে, মেয়ে তো আসলে বেভাগ, এখন তো মেয়ে চলে যাবে, তো মেয়ে যদি একলা যায়। তখন আমার মা আমার বাবাকে বললো, দেখো জীবনে তো অনেক কষ্ট করছি, তো আর কষ্ট মষ্ট ভাল লাগে না, তুমি যদি না যাও আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাব না, আমার মেয়েগুলো বড় হচ্ছে, এই মেয়েটার জীবনে এইভাবে নষ্ট করলা, আর একটা মেয়ে বড় হচ্ছে, তারও তো একটা খরচপাতি আছে, তো আমি আর এইভাবে থাকবো না, ঠিক আছে আমরা চলে যাই। তখন আমার মা জিদ নিল যে আমরা মা মেয়ে যাবো, তুমি থাকো তোমার বাড়ি ঘর নিয়ে। তো তখন আমরা যখন আসবো 2 দিন পরে আমার বাবাও স্বীকার হলো যে ঠিক আছে আমিও যাব। তখন আমরা সবাই চলে আসলাম। তখন আপনার 2 বোনও তো আছে? 2 বোন আছে, ছোট বোনটা তখন হলো আমার ওই যে বড় খালা যে বললাম, খালার বাড়িতে রেখে আসছি, আচ্ছা। কারণ ঢাকায় আসলে তো ওদের নিয়ে কাজ করতে পারবো না, আর হারায় গেলে তখন আমরা কোথায় পাবো। তখন ওই ছোট বোনটারে আমার বড় খালার কাছে রেখে আসতাম, আর মেজোটা তো অলরেডি নানার বাড়ি থাকে, ওইটার নিয়ে তো আমাদের টেনশন নাই। আসার পরে আমার ওই ফুপা ছোট্ট একটা রুম 1200 টাকা দিয়ে, এই আপনার এখান থেকে এতটুকু একটা রুম 1200 টাকা দিয়ে নিয়ে দিল, একটা ফ্যান কিনে আনলো, মানে মোটামুটি যতটুক লাগে টুকটাক নিয়ে আসলো। আসার পরে আমার বাবা আমাদের গার্মেন্টসে চাকরি নিতে দিবে না। দিবে না? না, কি আর গার্মেন্টস কেন করবা, গার্মেন্টস কি ভালো জিনিস নাকি? তখন আমার ওই ফুপা যে চাকরি করে গার্ডের, উনি যে ওই সুতার ফ্যাক্টরিতে কাজ করে, তো ওই যে গাড়ি চালায় যে ড্রাইভার, ওনার একটা হেল্পার দরকার। তো তখন আমার ফুপা বললো যে দেখ তাহলে তুই এইখানে কাজটা নে। আপনি? না, আমার বাবাকে বললো আচ্ছা। যে তুই এখানে কাজটা নে। তা আমার বাবা বললো কি ঠিক আছে। তা আমার বাবা ওইখানে কাজ নিল, নিয়ে আমার বাবা দেখা গেল যে একদিন গেলে 3 দিন আর আসতো না, মানে বিভিন্ন জায়গায় জায়গায় এই সুতা দিয়ে আসতো, বিভিন্ন জেলায় জেলায় যাইতো, সুতা দিয়ে আসতো। তো 3 দিন 4 দিন আমার বাবা বাড়িতে আসতো না, তো আমরা মা মেয়ে বসেই থাকতাম। এরকম থাকতেছি, বসে থাকতেছি, কিন্তু অভাবটা তো আমাদের যাচ্ছে না। এটা বুঝটুস নিলাম, নেওয়ার পরে বললাম যে মা এইভাবে তো বসে থেকে হবে না, তাহলে আমরা একটা চাকরি বাকরি করি। চাকরি বাকরি নেই, তো ওখানে সুতা কাটার কাজ নিলাম। কত বেতন? 700 না 800 টাকা বেতন মনে হয়। তো আমি খুব দ্রুত মেশিন চালান শিখে গেলাম। মানে আমার সবসময় একটা জিনিস ছিল কি, আমার শিখতে হবে, আমার শিখতে হবে, আমার টাকা কামাই করতে হবে, আমার এই অভাব থেকে মুক্তি নিতে হবে। মানে এই জিনিসটা আমার এই ছোট থেকেই ছিল, কারণ এই জন্য আমি সব কাজে সবার চেয়ে ভালো করতাম। তো যাক এরকম, তো এইখানে আমি খুব দ্রুত মেশিন চালানো শিখে গেলাম। শেখার পরে আমার 1200 টাকা বেতন হয়ে গেল। এই চাকরির টাকাটা পুরোটা এনে আমার আম্মার হাতে দিতাম। আমার যে নিজের একটা লাইফ আছে এটা আমি কখনো চিন্তা করিনি। আম্মারে বলতাম কি, মা আমি তো লেখাপড়া করতে পারি না, আমি তো কষ্ট করছি, আমার বোন দুটারে লেখাপড়া করো। টাকার লেগে তো আমি ভাত খেতে পারি নাই, জিনিসের লেগে আমার বোন দুটার জন্য এই কষ্ট না হয়, আমার বোন দুটাকে আমি মানুষ করবো। আপনার বাবা কি ওই কাজটা করছিলেন? এটা করতে করতে কিছুদিন পরে আমার বাবা ওইটা আর করবে না। করবে না? না, ঝগড়াঝাটি হইতো, আমরা যে একটা টাকাটা কামাই করে নিয়ে আসতাম, দেখা যেত আমার বাবা ওই টাকাটা নিয়ে দেশে চলে গেছে। তো তখন আমি মাকে বললাম যে দেখো বাবা যেরকম করতেছে এইভাবে তো লাইফ চলবে না, আমি যে টাকাটা কামাই করি না তোমাদের দেই, তোমরা যদি এইভাবেই পুরা ফেলাও। ওই যে ঋণ যে করছিলাম, ঋণটা আগে শোধ করলাম। আচ্ছা, বাবা সব ঋণ? চাকরি করে বাবার ঋণ সব শোধ করে দিলাম। শোধ করে দিয়ে বাবা এর ভিতরে গাড়ি চালান বাদ দিল। বাদ দিয়ে কি করবো, অনেকদিন ওই যে বাড়িতে গেল, ঘুরে ফিরে খাইলো আইলো। তোতে বাবা কইলো আমি পেঁয়াজু আলুর চাপ বেগুনের এগুলোর দোকান দেবো। এগুলো ঠিক আছে দাও, এগুলোর একটা দোকান দিল। মাশাআল্লাহ অনেক ভালো চলতেছিল এই দোকানটা। আমার আম্মাও হাত দিত এটাতে, আম্মা আব্বা দুইজনই এটা করতো, আর আমি একটা চাকরি করতাম। তো মোটামুটি ওখান থেকে আমাদের দিন 2000-1500 এরকম থাকতো দিনে। হ্যাঁ, খুব ভালো একটা কামাই হইতেছিল। হঠাৎ করে আমার বাবা আবার চিল্লাচিল্লি শুরু করে, কেন করবে না, সে কাজ ভালো লাগে না, বাড়িতে যাবে। এগুলো নিয়ে আমি আমার আম্মার সাথে কথাবার্তা বললা, তখন আমি আমার আম্মারে বললাম যে এইবার আমি বেতন পাইলে তোমাদের সাথে আমি আর থাকবো না। তো তখন আমি বেতন পাইছি, বেতন পাইয়া ওই বেতনটা আমার আম্মারে দিইনি, না দিয়ে ওই বেতনটা সহকারে আমি কিছু কাপড় চোপড় নিয়ে আমি ওই আপার বাসায় চলে আসছি। ঢাকাই আছি, মানে 1 গলি পর আর কি। তখন ওই বাসায় আমার বাপ মা খুঁজতে আসছে। খুঁজতে এসে আমার বাবা বলতেছে তুই এখানে আসলি কেন, মানে রাগ হইয়া গালাগালি করতেছ, তুই এখানে আসলি। আমি বলতেছি না, আমি তোমাদের সাথে থাকবো না, আমি তোমাদের সাথে থাকবো না, আমি 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 এখন একটা চাকরি বাকরি করে আমি টাকা পয়সা গোছাবো, আমি তোমাদের সাথে থাকবো না। তখন আমার বাবা যে আমারে মার দিছে, পায়ে জুতা ছিল, জুতা খুলে, মানে আমি তো ফর্সা মানুষ, পুরো শরীর খালি জুতার দাগ, গালগুলো থাপ্পড়ে পুরো লাল। বাসায় নিয়ে আসছে, নিয়ে এসে রাখছে, রাতে আম্মা খাওয়ানোর জন্য সাথে আমি খাই নাই, ওইভাবে ঘুমাই গেছি। যাওয়ার পরে সকালবেলা উঠে যে যার কাজে চলে গেছে, আমি বাসার থেকে 1 দৌড় দিয়ে পলাই গেছি। কোথায় গেছেন? কোথায় যে গাড়িতে এসে কোথায় নামছি আমি সঠিক জানি না। তখন হলো প্রায় বিকেল হয়ে গেছে, আমি বসে কান্না করতেছি। তখন একটা বয়স্ক টাইপের একটা লোক আমাকে যা বলতেছে, কি হয়েছে তোমার?
আমি তো দেখতেছি তুমি অনেকক্ষণ এখানে কাঁদতেছো, তো আমি ভয়ে কথা বলতেছি না। তো তখন এইভাবে ইয়া করতেছে, তো উনি আমাকে 4-5 বার জিজ্ঞাসা করছে। তো এখন আমি চিন্তা করতেছি রাত হয়ে আসতেছে, আমার তো আসলে যাওয়ারও জায়গা নেই, আমি আসলে কোথায় যাব, কি করব। তো তখন আমি ওই লোকটারে বলতেছি আমি তো বাড়ি থেকে রাগ করে বাসার থেকে চলে আসছি, তো এই জন্য কান্না করতেছি, তাই আমার যাওয়ার জায়গা নেই। তখন উনি বলতেছে তো তুমি আমার সাথে চলো। আমি ওনার সাথে গেছি, উনি একটা রিক্সা নিচ্ছে, নিয়ে উনি গেল। তো ওনার ওয়াইফরে উনি বললো যে এই কথা এমন এমন। তো ওনার ওয়াইফ বলতেছে কেন তুমি রাগ করে আসছো, তুমি যদি খারাপ মানুষের হাতে পড়তো তোমাকে বিছে দিত, তোমাকে খারাপ জায়গায় নিয়ে যাইতো, বাবা মায়ের পর কেন রাগ করছো। উনি আমাকে মাশাআল্লাহ বুঝাইতেছে। তো তখন আমি ওনাকে সব ভাঙিয়া বললাম। বলার পরে তাহলে বলতেছে যে আচ্ছা ঠিক আছে চলো তোমাকে আমি নিয়ে যা রেখে আসি। আমি বলতেছি না আমি আর যাবোই না। তাহলে তুমি কি করবা? আমি কই আমাকে যে কোনো একটা কাজ দেন, আমি কাজ করব। তা তুমি লেখাপড়া জানো? আমি বললাম না আমি লেখাপড়াটা ওইভাবে জানি না, হালকা পাতলা জানি। তো বলে তাহলে তুমি আমার এখানে থাকো, আমার টুকটাক কাজ আমার সাথে করো, আর আমার মেয়েদের সাথে পড়ো তুমি। তো ওনার বাসায় মোটামুটি আমি অনেক কাজই করতাম। একটা মানুষ তো এমনি খাইতে দিব না, থাকতে দিব না। আপনাকে অনেকটা কাজের মেয়ের মতোই রেখে। হ্যাঁ, কিন্তু ওনার মেয়েদের সাথে আমাকে পড়তে দিত আর খারাপ ব্যবহার করতো না, যেটা একটা মানুষ করতো না এটা। মানে উনি বলতেছে যে আমি তোমার বড় বোনের মতো, তাহলে ওটা দুলাভাই হয়ে গেল, তাহলে ওনার ছেলে মেয়ে তো আমার খালা আন্টি এরকম। হ্যাঁ এরকম। তো ওই হিসাব করে তখন ওই মেয়েটা আমাকে বলতেছে যে দেখো তুমি যদি এইভাবে থাকো তোমাকে এইভাবেই রেখে দিবে। রেস্টুরেন্টে যাই, ওনার ম্যানেজারের সাথে আমার খুব ভালো পরিচয় আছে। তো তুমি যদি চাও ওনাদের একটা হলো ওই যে বাচ্চা সামলানোর জন্য যে খেলার যে সাইডটা থাকে, হ্যাঁ এটা লাগবে। তোমার খাওয়ান দিবে এবং তোমার হলো রাতের খাবার দিবে আর দুপুরের খাবার দিবে, সকালের খাবারটা দিবে না, তোমার হলো স্যালারি দিবে। তখন উনি আবার একটা বাসা আমাকে ঠিক করে দিল ওনার রিলেটিভের ভিতরে। তো আমি ওইখানে সুন্দর, ওখানে শুধু একটা সিগনেচার দিয়ে নামটা প্রেজেন্ট দিতে হইতো, ওখানে থাকতাম। ওখানে খুবই ভালোভাবে থাকলাম। থাকতে থাকতে আমার একটা কত টাকা বেতন ছিল ওখানে? 6,000 টাকা বেতন পেতাম। তো ওখানে আমার একটা লোকের সাথে সম্পর্ক হয়ে গেছে। ওই লোকটা অনেক বড় লোক, গাড়ি নিয়ে আসতো, আসে হলো ওই তোমার খাবার টাবার খাইতো। তো আমার সাথে একটু একটু করে কথা বলতে বলতে আমার সাথে ভালো একটা সম্পর্ক। মানে উনি কি কাস্টমার ছিলেন? হ্যাঁ কাস্টমার। এখানে ওনারা প্রচুর টাকা লেনদেন করতো। তো তাই এখানে আমাকে হেল্পিং হিসাবে রেখে দিল যে আমি দিনে চাকরি করি, রাতে যে সময়টা ওনারা থাকবে ওই সময়টা ওনাদের চাটা দেবো এগুলো। তো উনি আমাকে বিয়ে করবে, উনি আমাকে বিয়ে করার কথা বলে। তো আমি সব ভাঙিয়া চুরা বলি দেখেন আমার লাইফে এরকম আছে। তো বলে তাহলে তুমি তোমার বাবা মার কাছে যাও, যা দেখা করে পরে আবার আসো তুমি। ওনার ওয়াইফ আছে না, মানে দ্বিতীয় বিয়ে আপনাকে করবে? হ্যাঁ ওনার ওয়াইফ এক্সিস্টিং আছে? আছে। আর মেয়ে কত বড়? মেয়েটা মনে হয় 5-6 বছরের। মানে উনি বলতেছে ওনার ওয়াইফের আর বাচ্চা হবে না, ওনাদের লাইফে অনেক কিছু আছে। তো আমি আমার বাবা মার কাছে গেলাম। অলরেডি আমি তখন অনেক দিনই তো হয়েছিল, আমি 50,000 টাকা নগদ গুছাইছিলাম আর এই গহনা কিছু করছিলাম। এর মধ্যে আপনার বাবা মার সাথে দেখা? কারোর সাথে আমি যোগাযোগ করিনি। আপনার বাবা মা তো পাগল হয়ে যায়। হ্যাঁ আমি কারোর সাথে যোগাযোগ করি নাই। এবং আমার মা, আমি যে যখন থেকে গেছি তখন থেকে আমার মা ওই বাসাও চেঞ্জ করে নাই, ওখান থেকে সরেও নাই। যা ফিরে আসবো আমি এই আশায় আমার মা কখনো যায় নাই। তো যাক অনেক কিছু কান্নাকাটি করে টুরে যাক বাবা মাকে আমি সব বুঝিয়ে বললাম যে এরম এই কথা। কত বছর পর ফিরে আসলেন বাসায়? আমি প্রায় কত 1.5 বছর এরকমই হবে। তারপর তো ওইখানে তা আমার বাবা মা বললো আচ্ছা ঠিক আছে যদি তুমি ওখানে থেকে ভালো পাও তাহলে ওখানেই চলে যাও। তো আমি ওখানে ঘুরে চলে গেলাম। যাওয়ার কিছুদিন পরেই ওনাদের পুলিশে রেড দিছিল। তখন আমি বুঝতে পারলাম যে এটা ওনারা 2 নাম্বারই কাজ করতো। লোকটা আপনাকে বিয়ে করতে চাইলো বা আপনি তো আসলে একটা সম্পর্কের পবিত্রতা নিয়েই আগাতে চাচ্ছিলেন বা তিনিও চাচ্ছিলেন, এর মধ্যে আপনাকে উনি শুধু কি অফিসের বেতনটাই দিত নাকি উনি বাড়তি টাকাও আপনাকে দিত? বাড়তি টাকা বলতে আমাকে একটু কাপড় চোপড় এরকম দিত আর কি। আচ্ছা, ওনার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? এটা কি মানে আপনাদের কি শারীরিক সম্পর্কও হয়েছিল? এরকম সম্পর্ক ছিল? শারীরিক সম্পর্ক হ্যাঁ 2বার হয়েছিল। 2বার হয়েছিল এরকম। তারপরে আমি একটু তো ওখানে আমাকে আবার চাকরিতে ঢুকাই দিল আমার মা। দেওয়ার পরে এর ভিতরে চাকরি মানে 2-3 মাস যাই করলাম, করার পরে আমার আর চাকরি করতে ভালো লাগলো না। পরে আমি ওইখান থেকে আবার ফিরে চলে আসলাম। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাইরে চলে যাব, যেহেতু টাকা তাই যেহেতু লাইফে সব আমি দেশের বাইরে চলে যাব। কই আমি ধরেন পাসপোর্ট বানাইলাম। এই পাসপোর্ট বানাইতে যে আমার যে বর্তমান হাজবেন্ড এনার সাথে আমার পরিচয়টা। আচ্ছা, উনি কি মানে পাসপোর্ট অফিসে জব করতেন বাইরে? না, উনি এয়ারলাইন্স নিয়ে কাজ করে, ওনার অফিস আছে। আমার হাজবেন্ডের সাথে পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে তখন বিয়ে শাদীর একটা কথা আসলো, কারণ আমি তো আগের থেকেই চাচ্ছি যে বিয়ে শাদী করার, আমার একটা মন হয়েছে। তো যখন কথাবার্তা হইতে থাকলো তো তখন চিন্তা ভাবনা করলাম যদি বিয়ে শাদী হয়, ছেলেও তো ভালো দেখতেছি, বয়স তো সেম ইয়ার প্রায়, তো ছেলেটা মোটামুটি কথাবার্তা বলতেছি ভালো আছে, ভালো দেখতেছি, তো তাহলে তো এখানে আর
বিদেশ যাওয়ার প্রয়োজন নাই, তাহলে দেখি বিয়ে শাদী করে ফেলে। ছেলেও রাজি, আমিও রাজি, বিয়ে হয়ে গেল আমাদের বিয়েটা। মানে আমি যেভাবে বলছি ছেলেটা এইভাবেই শুনছে কথা। তো ছেলেকে যা বললাম যে তোমার কোনো পাস আছে কিনা, ছেলে একদম না স্বীকার গেল, বললো না আমার কোনো সমস্যা নাই। তো আমার যে হয়েছে এটা তোমার কোনো প্রবলেম আছে, বলে না আমার কোনো প্রবলেম নেই। মানে উনি অবিবাহিত বলেছেন আপনার কাছে, তাই তো? আচ্ছা, তারপর কি হলো? তো ওইখানে যাক বিয়েটা আমাদের পড়াইয়া দিল, রেজিস্ট্রি করলাম করে, ওখান থেকে মিষ্টি খাওয়াই দিল দেয়া। পরে ছেলের বাসায় আমাকে নিয়ে গেল। মানে উনি ব্যাচেলার হিসেবে থাকে তো, গ্যাস নেই, হোটেলে খায়। আমার হাজবেন্ড বললো যে বাড়িয়ালি যেহেতু মিষ্টি নিয়ে গেছে, সকালে আমি বলে গেছি বিয়ে করে আসবো, তাহলে ওনারা হয়তো খাবার টাবার কিছু দিয়ে যাবে, তাহলে আমি ফ্রেশ হই, তুমিও ফ্রেশ হও। তো ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পরে না বাড়িয়ালি আর আসছে না, খিদেও লেগে গেছে। পরে আমি বলি দেখো বাড়িয়ালি আর আসবে না, এবং কি আমাদের বিয়ের মিষ্টি আমরাও খাইতে পারি নাই, বাড়িয়ালি পুরা কার্টুন ধরে নিয়ে গেছে। আরে বাড়িওয়ালি রে, পুরা কার্টুন ধরে নিয়ে গেছে। তখন আমি বললাম দেখো বাড়িয়ালি আর আসবে না, তুমি খাবার কিনে নিয়ে আসো। ছেলে সকালে রেখে যাইতো, 10টা-11টা বাজে রেখে যাইতো, রাতের 12টা-1টা বাজে আসতো। কি কাজ করো তোমার রাতের 12টা-1টা বাজে কেন? 1 দিন 2 দিন 3 দিন এরকম যাচ্ছে। উমা ছেলে একদিন মদ খেয়ে আসছে। বা আমি নতুন বউ, আমরা স্বামী স্ত্রী নতুন, আমাদের যে একটা মিল মহব্বত ভালোবাসা, এই জিনিসগুলো না ওইরকম ভাবে ওই ছেলের ভিতরে নাই। এমনি মায়া করতেছে, এমনি আইসা জিগাইবো খাইছো কিনা, খাওয়াই দিতেছে, ইয়ে করতেছে। তো এই ভালোবাসায় আমি পাগল হয়ে গেছি, ঠিক আছে? তো এরকম তো আস্তে আস্তে জিগাই, মানে আপনার তো কেয়ার করতেছে, তাহলে কি ধরনের মানে কিসের অভাব ছিল? মানে সে খাবারটা দিতেছে বাট আমার হাতে কোনো টাকা এনে দিচ্ছে না, সংসারে কোনো জিনিস সে কিনতেছে না। আর তুমি কি করো এখনো আমার কাছে ক্লিয়ার বলো না। তো তুমি আসো রাতে 12টা-1টা বাজে, আমি ফ্ল্যাট নিয়ে কি করব? আমার একটা খাট নাই, আমার একটা জিনিসপাতি নাই। তো এগুলো দিয়ে আমি একটা ফ্ল্যাট দিয়ে কি করবো? আমি 1 রুমের বাসা নেই। মানে আমি সব সময়ের জন্য একটা হিসাবে চলতাম, আমি কখনো ব্যয় হিসাবে চলি না। আপনি তো অভাবটা দেখে। হ্যাঁ, তো আমি বললাম যে 1 রুমের বাসা নাও, সে নিবে না। তো তা যাই হোক জোর করে বুঝা টুজা নিয়ে বাসা দেখা ধরলাম। তো একটা বাসা নিলাম। হঠাৎ আমার কাছে একটা ফোন আসলো, আপনার স্বামীর নাম কি এইটা? হ্যাঁ। তো আপনার স্বামী ওই অমুক থানায় পুলিশের হেফাজতে আছে। আমার তো মানে আসমান ভাঙে মাথায় পড়লো, এর বাপ মার কাছে যাব ঘরে। হ্যাঁ, ঘরে কিছু মনে হয় ওই দিনকে বের হওয়ার সময়, বোন আল্লাহ মাফ করুক, সে বিয়ের পরে কখনো আমাকে টাকা দেয়নি। ওই দিন বের হওয়ার সময় আমাকে 5,000 টাকা দিয়ে গেছে, বলে যে 5,000 টাকা তুমি রাখো, আমি এসে আবার দেবো তোমার আরো টাকা। তখন আমি কি করব আমি তো ভেবে পাই না। তো এর যে বন্ধু, এই বন্ধু আমাকে ফোন দিল, দিয়ে বললো যে এই কথা, তাই তো ওর সাথে কালকে কি দেখা করতে যাবেন? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি দেখা করতে যাবো। এখন আমিও তো এগুলো জানি না, সে তো আমাকে বলে যায় যে সে কাজে যাইতেছে। আর কি কাজে যাইতেছে? সে বলে যে জিগাতলার এইদিকে সে ওই যে ঝুট, গার্মেন্টসের ঝুট নিয়ে এগুলো একটা কাজ করতেছে, তো এগুলাতে ভালো একটা ইনকাম হবে সামনে, এই চিন্তা ভাবনা করছে, এটা আমাকে বলছে আর কি। তো যাক, এটা নিয়ে আমি তখন, ওর বন্ধু আমাকে বললো যে ভাবি কালকে তাহলে আমরা যাচ্ছি দেখা করতে। অনেক দূরে ধরা পড়ছে, ঢাকার বাইরে। তো আমি তো এগুলো চিনি না, এত দূর কিভাবে যাব, কি করব। তো ওই লোক বললো ভাবি কালকে আমি আপনাকে নিয়ে যাব। তো আমি এখন কাকে জানাবো? তো হঠাৎ আমার মনে হলো কি আমি তো ওর ভাবির নাম্বার রাখছি। তো আমি ওর ভাবির নাম্বারে ফোন দিলাম, ওর বড় ভাবি ধরলো। ধরার পরে আমি সালাম দিয়ে কথাবার্তা বললা ভাঙ্গে ছিঁড়ে বলার পরে তখন ওর ভাবি বললো যে ওর ছোট ভাই ঢাকায় আছে, তাই আমি ওর নাম্বার, তোমার নাম্বার ওকে দিচ্ছি, ও তোমাকে ফোন দিবে। তা আমি বললাম ভাবি আপনি ওর নাম্বার দেন, আমি ওকে ফোন দিচ্ছি। তো আমি ওই ভাবির থেকে ওর নাম্বার, আমার দেবরের নাম্বার নিলাম, নিয়ে ফোন দিলাম। দেওয়ার পরে ওকে ভাবি আমি তো ছুটি পাইবো না, কে চাকরি করতেছি, তাহলে আপনি আগে দেখে যাই না আসেন, পরে আমি আসতেছি। তো এই কথা বলার পর ও থাকলো, আমি পরের দিন ওর ওই বন্ধুর সাথে চলে গেলাম। ওনার বোন বা যিনি, ওনারা কি জানতেন আপনাকে বিয়ে করেছে? ভাবিরে আমি যখন বললাম উনি কোনো রিয়েকশন দিল না যে ভালো কি মন্দ, ওর বউ কি, এটা কোনো রিয়েকশন দিল না। ও স্বাভাবিক ভাবেই, মানে স্বাভাবিক যেটা এটা এইভাবে কথা বললো। যাই ওনার সাথে দেখা করলাম, উনি তো অনেক কান্নাকাটি করতেছে যে দেখো আমার ভুল হয়ে গেছে, এই সেই, তুমি যেন আমাকে ছেড়ে চলে যেও না, বাসা যান ছেড়ো না, দেখো এগুলো। তো ওর কান্নাকাটি দেখে আমারও একটা মায়া, মানে আমি একটা মায়ায় পড়ছি। তো যাক, ওইখান থেকে ওকে কথা দিয়ে আসলাম যে ঠিক আছে আমি থাকবো বাসায় এবং বাসার কাউকে জানাবো না, যেভাবে পারি তোমাকে আমি ছুটাবো নেব। উনি কি কারণে ধরা পড়েছিলেন? ওনারা একটু উল্টাপাল্টা চলাফেরা, ব্যবসা করতো। কি ব্যবসা? এটা এখন মানে কি বলবো, এটা হলো আপনার নেশা জাতীয় ব্যবসা, নেশা জাতীয় একটু, এই যে এগুলো আর কি বিক্রি টিক্রি করতো, এরকম এগুলোর ভিতরে। যাই হোক, এগুলোর থেকে
আপনার আসলো আমার হাজবেন্ড, তখন আমার হাজবেন্ড এসে বললো যে আচ্ছা ঠিক আছে, এগুলোতে আমি আর যাবো না, তাহলে এইভাবে চলবো। তো আমিও যে তাকে ছেড়ে চলে যাব বা আমি সংসার করবো না, আমার ভিতরে এই জিনিসগুলো কখনোই আসে নাই, কখনোই আসে নাই যে ঠিক আছে আজকে বিপদ হচ্ছে, কালকে ভালো হবে। আমি তো জানি যে কষ্ট করতে আছি, সুখ একসময় হবে। তো আমি তাকে ছাড়ার চিন্তা কখনোই করি নাই, আমার ভিতরে এই চিন্তাগুলো কখনোই আসে নাই যে আমি তাকে ছেড়ে যাব। তো যাক, ওখান থেকে উনি জেলের থেকে আসার পরে মানে আমাকে বাচ্চা নেওয়া হইলো। আমি ওনাকে বললাম যে দেখো, আমিও চাকরি নেই, তুমিও কিছু একটা করো, দুইজনে মিলে চাকরি বাকরি করে ছোটখাটো সুন্দর একটা বাসা বুসা সাজাইয়া তারপরে কিছু টাকা জমাইয়া বাচ্চা কাচ্চা নিবো। না, উনি আমাকে চাকরি করতে দিবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে না দাও, তুমি গো চাকরি করো। তো এইভাবে বলতে বলতে তো আমার ওষুধ ফুরাই গেছে, মানে ফিল যেটা আমরা খাই, এই আজকে কালকে করতে করতে সে আয়না দেয় না, মানে তার ভিতরে একটা শয়তানি ঢুকে গেছে যে আমাকে ফালায় যদি চলে যায়, আর যদি একটা বাচ্চা হয় তাহলে তো সে আমাকে ফালায় চলে যাবে না, মানে এরকম একটা শয়তানি আমার হাজবেন্ডের ভিতরে ঢুকছে। কিন্তু তখন আমি বুঝছি না, এগুলো আমি পরে বুঝছি। এরকম করতে আমি অলরেডি প্রেগনেন্ট হইলাম, মানে অলরেডি আমি কনসেপ্ট করলাম। মানে আইয়া 15 দিন মনে হয় একটু ভালো চলছে, 15 দিন একটু ভালো চলছে। এরপরের থেকে আবার এই রাতের 1-1:30, আবার এই রাতের 1-1:30 বাজে আসে, কোনো টাকা দেয় না, কিছুই দেয় না। আমার বেবিটা হওয়ার আগে মুহূর্তে আমার হাজবেন্ড বললো আমার আম্মাকে ফোন দিয়া যে আমি তো অনেক রাতে আসি, তো ওরে নিয়ে যান। 7 মাসের সময় আমার কাছে আমাকে পাঠিয়ে দিল। তো আমি ওকে বলে গেছি যে তুমি শীতের সময় আমি বাচ্চা নিয়ে আসবো, মেয়ে বাচ্চা হবে জানতে পারছি, তো তুমি একটা খাট, একটা ওয়ার্ডরোব, একটা টিফি অন্তত কিনা রাখো। যাওয়ার পরে আমি 7 মাস থাকছি, সে একবার গেছিল 7 মাসে, আর ফোনে টাকা পাঠাইতো 2000-3000 করে টাকা পাঠাইতো, কিন্তু সে যাইতো না, এরকম ভাবে থাকতো। তা আমি বলতাম জিনিস কিনছো নি ফোনে? হ্যাঁ এই তো কিনে এনেছি আমি, এই তো রেখে দিছি, এগুলো ফোনে বলতো। তো উনি বাচ্চা হওয়ার সময় গেছে একবার, বাচ্চা হওয়ার পরে গেছে একবার, মানে বাচ্চাটা একটু বড় হওয়ার পরে। আছে না যে আমার বউ এতদিন ধরে যায় আছে, যে আমার খাবার কষ্ট হচ্ছে, এই পুরুষের মুখে আমি আজ পর্যন্ত এই কথা শুনি নাই আমার হাজবেন্ডের মুখে, যে তার খাবার কষ্ট হচ্ছে বা বউ ছাড়া এতদিন থাকতেছে, এই কথাটা আমি এই পুরুষের মুখে শুনিনি। পরে আমার হাজবেন্ড আমাকে নিয়ে আসার কথা বলে না, তো আমি তো আর থাকবো না, কারণ গ্রামের মানুষ একক রকম কথা বলতেছে, তো জামাই মনে বিয়ে করছে, তোরে কেন নেয় না, এই সেই এইটা সেইটা, মানে যে যা পারতেছে বলতেছে। আপনার বাবা মা কি গ্রামে চলে গেছে? হ্যাঁ, আমরা গ্রামে শিফট হয়ে গেছে আমার বাবা মা। এক অবস্থায় ঝগড়া করে জোর করে আমি ওর সাথে চলে আসলাম। ওর যে ফ্রেন্ড নিয়ে আমার বাপের বাড়িতে গেল আমার ছোট বোনের বিয়ে খেতে, এই বিয়ের পরে আমি জোর করে ওর সাথে চলে আসলাম। আয়সা দেখি বোন ঘরে কিছুই করে নাই, আরো 3 মাসের ভাড়া বাজায় রাখছে। সে ঠিক মতো ঘরেও আসতো না, যদিও বা আসতো, নিচে একটা টেলার্স আছে, এই মহিলার সাথে তার এতটা খাতির, এই মহিলার এখানে যে মেয়েরা কাজ করতো টেলার্সে, এই মেয়েদের সে রুমে নিয়ে আসতো। আপনি কি করে জানেন? আমার যে পাশের রুমে, এই ভাবি আবার আমাকে সব বলছে। যে আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, না মানে ইন টোটাল সে না স্বীকার গেল। যাক, ওইখান থেকে সে আমাকে নিয়ে এই ওনার অফিসের আশেপাশে শিফট হইলো। শিফট হওয়ার পরে এখানে ভালো একটা বাসা নিল 2 রুমের। তো আমি বললাম তুমি 1 রুমের ভাড়া দিতে পারো না, 2 রুমের বাসা নাও, তোমার জিনিস কই, তোমার তো কিছুই নাই, তুমি কেন নাও? কিনবো বলে 2 রুমের বাসা নিল। ওখান থেকে আমি চলে আসলাম। এখানে আসার পরে উনি নিজেও একটা অফিস নিল, এয়ারলাইন্সের নিজেও একটা অফিস নিল। মানে আমার মেয়েটা হওয়ার পরে ভাগ্যটা মাশাআল্লাহ চেঞ্জ হয়েছে, ভালো ইনকাম হয়েছে। এর ভিতরে আবার ওর আর এক বন্ধু আমার বাসায় আসলো। আসার পরে এটা আমি জানলাম, মানে ওই যে আমাদের ঝগড়া চলতেছে যে তুমি ঘরে জিনিস কেন নাই, তখন ওর বন্ধুর সামনে আমি আমার হাজবেন্ডকে মারতে গেছি। মানে ওই যে যে ধরছে, জেদে আমি মারতে গেছি। মারতে যাওয়ার পরে ওর বন্ধু ধরছে, তো ওইটা ওর বন্ধুর লাগছে। লাগার পরে তখন ওর বন্ধু 2 দিন পরে এসে আমাকে বলতেছে, প্রথম দিন মনে করছে আপনি খারাপ, কিন্তু এখন তো দেখতেছি যে ও খারাপ, ওরে আমি 70-80 হাজার টাকা কামাই করে দিলাম, মানে আর একটা খারাপ পথে কামাই করছে। ওরে আমি 70-80 হাজার টাকা কামাই করে দিলাম, সেই টাকা ও কি করলো, ও কক্সবাজার মেয়ে নিয়ে গেছিল, জানেন আপনি? এই কথা বলতেছে যে ও কক্সবাজার মেয়ে নিয়ে গেছে। তো এগুলো শুনলে কার ভালো লাগবে বলেন? তখন রাত্রে আসলো, আমি বললাম টোটাল নাশ, মানে এরে কখনো আমি স্বীকার করতে পারিনি আমার স্বামীরে। মানে তার কাছ থেকে আমি সত্যি কোনো কথা পাইনি আজ পর্যন্ত, এখনো পর্যন্ত আমি তার চিনতেই পারলাম না যে সে আসলে কি। আর আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা বলি, সেটা হলো কি যে সে ঘরে আসতেছে, মানে ম্যাচ হিসাবে 12টা-1টা বাজে ঘরে আসতেছে, রান্না যদি থাকে 1 মুঠ খাবে, না হলে গোসল করবে, শুবে, সকালবেলা উঠা যদি খাবার সামনে দেই খাবে, নাহলে সে চলে যাবে। সে আমার সাথে মারামারিও করবে না, ঝগড়াও করবে না, সে কোনো কিছু করবে না, কিন্তু বাজার না থাকলে সে বাজারটা করে এনে দেবে। ওই টাইমে খুব ভালো একটা ব্যবসা হইতেছিল, সেই ব্যবসায় আপনার মানে কি বলবো, বান্ডিলে টাকা আমার ঘরে নিয়ে আসতেছিল। তো ওই টাইমে একটা আপনার এসএস এর খাট নিলাম, একটা ওয়ার্ডরোব নিলাম, একটা টিফি নিলাম 21 ইঞ্চি, তখন তো 21 ইঞ্চি যে ডিব্বাগুলো ছিল নিলাম। নেওয়ার পরে ভালোই চলতেছিলাম মোটামুটি। উনি একটা ফ্রিজ কিনলো, আমার একটা চেন দিল।
তা ভালোই চলতেছিল, কিন্তু উনি টাকা দেয় না। আমি বললাম দেখো এই সুযোগে তোমার বাড়িতে একটু জায়গা কিনো, নাহলে আমার বাড়িতে একটু জায়গা কিনো। এর ভিতরে আমার বাপের বাড়ি তাকে 2-3 বার আমি নিছি। উনি না, এই টাকা আমার না, এগুলো মানুষের টাকা। আর 2 দিন ঘরে আসতো না, 3 দিন ঘরে আসতো না। তাই এরকম খোঁজ নিতে নিতে শুনলাম হ্যাঁ জুয়া খেলে। জুয়া? হ্যাঁ, এই যে রাত ভরে যে সে ঘরে যেত না, এটা সে জুয়া খেলতো, মদ খেত, মানে এই হচ্ছে তার ইয়া। এরকম করতে 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 গেল। তা আমি মোটামুটি যেগুলো পাইছি এগুলো নিয়ে আমি এনাফ। আমি আর ওরকম চিল্লাচিল্লি ঝগড়াঝাটি করতাম না, মেয়েটা বড় হচ্ছে। যাকে এগুলো নিয়ে যাইতে যাইতে সে আবার ধরা খাইলো। ওরে যে বন্ধু, সেই বন্ধুর হলো বউয়ের বাসায় ও আইতো যাইতো, কিন্তু ওই কাজ আর ও করতো না, কাজ করতো না। তা আমার কথা হলো, আমি জানি যে তারা খারাপ কাজ করে, তো তাদের সাথে কেন আমি উঠবো বসবো, তাদের থেকে আমি দূরে থাকবো না? কিন্তু সে ওই বন্ধুর বউয়ের বাসায় আইতো যাইতো, কথাবার্তা বলতো, আল্লাহ জানে, কইতে পারি না। মানে সম্পর্ক ছিল কোনো? কইতে পারি না। মহিলার তো কোনো ইয়াই নেই, এই উচ্চা কালো, মানে আমার কোনো অংশেই আসে না। উনি অনেক মোটা, অনেক উঁচা লম্বা, বয়স বেশি, মানে আমার হাজবেন্ডের চেয়ে বয়স বেশি, মানে কেমন জানি টাইপের। তো আমি, ওনার ছেলে আছে একটা 7-8 বছরের, ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে বাবা তোমার আঙ্কেল কি এখানে, কারণ সে তো স্বীকার খায় না কখনো, যে বাবা তোমার আঙ্কেল কি এখানে আসে? বলে যে হ্যাঁ এখানে আসে, তাই আম্মুর সাথে এই রুমে কথা বলে, এটা বলছে। তো আমার তো আর বুঝতে বাকি নাই, যাক গেল। এই মহিলার জামাইরে রেট দিচ্ছে এই যে বাজে ব্যবসার জন্য, বাজে এই কাজের, খারাপ কাজের জন্য। এই মহিলা কি করছে, আমার স্বামীর নাম নিয়ে আমার বাসা পর্যন্ত যাই আমার স্বামীকে ধরাই দিচ্ছে। কেন? ওই যে তাদের সাথে তো একটা সম্পর্ক আছে, সে কাজ করুক না করুক, তাদের সাথে তো একটা সম্পর্ক আছে, তাদের আসা যাওয়ার একটা পুলিশ যে বাসায় যায় আসে, বা একটা তো নজর রাখে যে তার বাসায় কে যাচ্ছে না যাচ্ছে। যাওয়ার পরে আমি বললাম এইবার আমি আর ভাতই খাবো না, যেহেতু তাকে এত কিছু করে ভালো করতে পারলাম না, আমি আর তার ভাতই খাবো না। এটা বললাম। ও মা, আমার দেবর, আমার এক ভাসুর আছে পুলিশ, মিরপুর থাকে, ওনাকে নিয়ে আসছে, তার ঘরে যাই জিনিস নিয়ে আমি চলে যাচ্ছি, এই যাই জিনিস ঠেকাইতে আসছে। এগুলো সব বুঝাই দিয়ে আমরা বাপের বাড়ি চলে গেছি, যে আমি আর ভাতই খাবো না। গেছে, আল্লাহর কি কাও, আমার মেয়ে পানিতে পড়ছে। তখন আমাদের এই বর্ষার সিজন চলে, এই যে এখন যে বর্ষার সিজনে পানিতে পড়ছে। তাই তখন আমার মা আমাকে বুঝাইতেছে যে দেখো রাগারাগি করো না, তুমি যাও গা। কিন্তু আমার বাপে বলতেছে আমি আর ভাত খাওয়াবো না তোমারে, যা হয়েছে তোমার মেয়ে আমি পালুম। আমারও ইচ্ছা যে আমি মেয়ে এখন বাপ মায়ের কাছে থেকে আমি যা চাকরি বাকরি করবো, আমি আর এর ভাত খাবো না, যেহেতু এর আমি মানুষ করতে পারলাম না। পরে এই ছেলে বারবার ফোন দেয়, আমার বাপের ফোনে ফোন দেয়া কান্দায়, আমার দেবরে দিয়ে দেওয়া, শাশুড়ি দিয়ে দেওয়া, এটা সেটা। লাস্টে আমার মাও কয় তোর মেয়েটা পানিতে পড়ছে, যদি মারা যাইতো কিছু একটা হইতো তাহলে তো অনেক বড় ক্ষতি হইতো। আচ্ছা যা, মেয়ে মানুষের কপাল, কি করবি। আর আমার তো একটা বদনাম আগের আছেই। তো এই হিসাব করে চিন্তা করে আমি আমার বাপের কথা না শুনে, বাপে আইতে দিব না দেখে বাপে দোকানে গেছে, আমি লুকাইয়া চলে আসছি আমার মেয়ে নিয়ে। আরো কিছু টাকা ঋণ পান করে তারা আমি ছাড়া আনলাম, আইনা মেয়ের কসম দিলাম আবার যে এই মেয়ের সাথে তুমি কেন। আর সে কেমন ঘিন্নার মানুষ দেখেন, সে কেমন একটা বেলাইজ মানুষ। সে যে মেয়ে মহিলা তোমাকে ধরা দিল, এই মহিলার সাথে তোমার আর যোগাযোগ রাখার কোনো মানে আছে? সে আসার পর কিন্তু আমি বললাম যে তুমি খোঁজ নিয়ে দেখো, তোমাকে ওই মহিলা ধরাই দিছে। মানে যে উনি যে গাড়িতে বসে আসছে, দোকানদাররা আমারে বলছে যে একটা মোটা করে মহিলা আছে। তো আমি তো বুঝছি যে এই মহিলা। তা যাক, এইভাবেই আছে। তো আমার স্বামীর এরকম বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক, এই যে সৌদিতে যে মেয়েদের পাঠাইতো, এই মেয়েরা ফোন দিত, ফোন দিলে পরে দেখা যাইতো যে একটা ব্যবসায়িক কথার একটা বাজে কথা বোঝা যায় না। বা আমিও তার কথার ভিতরে অনেক কিছু ধরছি, মেয়েদের মার্কেটিং করে দিছে, সেগুলোর স্লিপগুলো ধরছি, এগুলো অনেকবার ধরছি। কিন্তু সে কখনোই স্বীকার খায় না, কখনো মানে সত্যটা আছে না যে ভুল স্বীকার করে যে ঠিক আছে সরি। আর আমি যে বউ হিসাবে আমাকে একটা সম্মান দেওয়া, কখনোই যে আমাকে। কি আপনি আপনার বাচ্চা নিয়ে আবার ফিরেছেন? হ্যাঁ, ফিরে এসে তো তাকে ছাড়াইলাম। আচ্ছা, তাকে ছাড়াইলাম, কিন্তু সে যে একটা মানে আছে না যে সে নিজের থেকে ভালো হবে, বা আমাকে নিয়ে যে সংসার করে খাবে, বা আমাকে নিয়ে ওই জিনিসগুলো তার ভিতরে কোনো কিছুই নেই। মানে সে হলো কেমন যে আমি বাসায় বাজার করে এনে দিচ্ছি, বা বাজার টাকা থাকলে তো আইনা দিচ্ছে, না থাকলে তো না আইনা দিচ্ছে, সে রান্তাছে, খাইতেছে, মেয়েটারে মানুষ করতেছে, শেষ। মানে আমার প্রতি তার দায়িত্ব এতটুকু। তারপর তো আপনার একটা ছেলেও হয়েছে। ছেলেটা এই যে পরে এসে হয়েছে। তো আমার টার্গেট ছিল কি যে ঠিক আছে আমার স্বামী খারাপ, সে আমাকে দেখে না, আমার স্বামীর দরকার নেই, আমার মেয়েটা যেহেতু আছে, আমি মেয়েটারে না যেভাবে খাচ্ছি এইভাবে। তারপর 2023 সালের কথা চাচ্ছিলাম যে আমার মেয়েকে হয়তো হোস্টেলে রেখে, নাহলে আমার মায়ের কাছে রেখে আমি হয়তো বাইরে চলে যাব, কোনো একটা দেশে চলে যাব। তো আমার স্বামী এটা যে কোনো ভাবে বুঝতে পারার কারণে সে মানে একটু ভালো হইলো। মানে সে জায়গাটাই ভালো ঠিকই হয়, মানে আমাকে আটকানোর জন্য ওই জায়গাটা সে ঠিকই ভালো, আর আমি ওইটুকুই পাই, আমি আবার মানে গলিয়া যাই না। আচ্ছা যা হয়েছে। এখন তো আমি অফিস নিতেছি, বড় অফিসেরই ভিতরে আমার মামার নিয়ে অনেক কাহিনী আছে। এখন আমার বাচ্চা পেটে এই টাইমে আমার হাজবেন্ড বড় একটা অফিস নিচ্ছে।
আমি নিষেধ করার পরেও নিছে, নেওয়ার পরে সে এই অফিস নেওয়ার পরে একটা মেয়ে নিছে অফিসে। তো আমি নিষেধ করলাম যে তুমি মেয়ে মানুষ নিও না অফিসে। অফিসে এসে পরিচয় দিছে যে আনম্যারিড, লেখাপড়া বেশি একটা নাই, মানে 5-6 এরকমই, এর বেশি না। আনম্যারিড করে পরিচয় দিছে, আমার হাজবেন্ড নিছে। নেওয়ার পরে একটা মহিলা মানুষের সাথে, যেটা আর কি আমার হাজবেন্ড মানে তার সাথে একটা সম্পর্কে জড়াই গেছে, শারীরিক সম্পর্কে একটা জড়াই গেছে। এই মেয়েকে কি করছে, ওই যে মেয়েটা, যে মেয়ে ওকে ধরা দিছিল বন্ধুর বউ, এই বাসায় নিয়ে যা রাখছে। আর এই বন্ধুর বউ এর ভিতরে ইতিমধ্যে তার বন্ধুকে ছাইড়া দিয়ে, 2 সন্তানের মা, কিন্তু বন্ধুকে ছেড়ে দিয়ে বন্ধুর থুয়ে আর এক মানে প্রবাসী ছেলে, যুবক ছেলেকে ধরে সে আলাদা বাসা নিয়ে তাকে বিয়ে করে থাকে, ছেলেটা বাইরে থাকে, আর ওই মহিলা 2 বাচ্চা নিয়ে এখানে থাকে। এই মহিলার বাসায় এই মেয়েকে রেখে দিছে। এই মেয়ে অফিসে যায়, তোমার নিজের অফিস, 11টা-12টা বাজে অফিসে যায়, পায়ের উপর পা তুলে দেখায়। তো আমার কানে আস্তে আস্তে খবরগুলো আসতেছে, অফিসে যাইতেছে, আমাকে অফিসে যাইতে দেয় না। তো আমি ডাক্তার দেখাইতে গেলাম, ইসলামীতে ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখাইতে যাই আমি অফিসে যাবো, সে আমাকে অফিসে যাইতে দেয় না। অফিসে যাইতে দেয় না, পরে যাইতে দেয় না। আমি আসছি ওখান থেকে। আসার পরে আমার মামা, ওই যে বললাম যে মামা নিয়ে অনেক ঝামেলা আছে, এই মামা আবার একবারে চলে আসছে। আসার পর আমি মামারে বললাম আপনি অফিসে থাকেন। তো সারাদিন অফিসে থাকতো, রাত্রে এসে বাসায় থাকতো। এই অফিসে মামা থাকলো, আর মানে মামারে বললাম যে কি খবর আমাকে দেন। তো আস্তে আস্তে মামাও বললো যে হ্যাঁ, ঘটনা সত্য। হওয়ার সময় আসলো, ডেলিভারির সময় আসলো, সে আমার সাথে টুকটাক ঝগড়া, আমি যে ডেলিভারি হচ্ছি, মানে আমি যে এই একটা শুনে আসছি আমি সিজার, সে এগুলো নিয়ে কোনো পরোয়া নেই। সে মানে আমাকে ওইভাবে তেমন কিছু না, সিজারে ঢুকাই দিয়ে সে ওইদিকে যায় রয়েছে, এটা সেটা। এরই ভিতরে বাচ্চা হইলো, ছেলে হইলো, হয়ে আসলাম। আসার পরে সে এই রাতে 1:30-2টা বাজে আসে, মানে সে অন্যরকম মুটে আছে। বাসায় আগে ঠিক আছে বাহিরের মেয়েদের সাথে সম্পর্ক করতো, কিন্তু বাসায় আসলে মোটামুটি একটু হইলো আমার প্রতি, একটু হইলে একটা ইয়া ছিল। কিন্তু এখন বর্তমানে দেখি যে তার আমার প্রতি কোনো ফিলিংসই কাজ করে না। মানে সে, আমি ঘরের বউ, আমি থাকলেও যা, না থাকলেও তাই। সে রাস্তার মেয়েও যা, আমিও তাই। ওই মেয়েটা ফোন দেয়, তো ওই মেয়ের আমি নাম্বার নিলাম, মেয়ের নাম্বার নিয়ে মেয়েরে ফোন দিলাম, দিয়ে মেয়ের সাথে আমার তুমুল ঝগড়া ফোনে। মেয়ে আমাকে, আমি যে একটা অফিস মালিকের বউ, সে যে আমার হাজবেন্ডের এখানে চাকরি করে, সে উল্টা আমাকে হুমকি দেয়। কি বলে? মানে বিশ্রী ভাষায় গালাগালি, এই সেই তোর জামাই আসে কে, তোর জামাই তুই ধরে রাখতে পারিস না। হ্যাঁ, এটা স্বীকার করছে। এগুলো যাক এইদিক হয়েছে, কিন্তু আমার স্বামী স্বীকার খায় না। তো এগুলো নিয়ে পরে আমি মেয়ের ভয় দেখালাম, তোর পুলিশ দিয়ে ধরাম, এটা সেটা করুম, তোর পাইলে আমি এই করুম ওই করুম। তো মেয়ে ভয়ে চলে গেছে। মেয়ে ভয়ে দেশে গেছে। দেশে যাওয়ার পরে মেয়ের আবার আগে স্বামী ছিল, স্বামীর ঘরে চলে গেছে, ও প্রেগনেন্ট, ওরও বাচ্চা হয়েছে। এখন আমি এইটা মিলাতে পারি না যে আমার বাচ্চা হওয়ারও 1 মাস আগে সে আমার হাজবেন্ডের অফিসে ছিল, আমার বাচ্চা হওয়ার পরে সে অফিস থেকে গেছে, সে তার স্বামীর ঘরে ফিরে যায়, আবার তার ছেলে হয়েছে। তার মানে বাচ্চাটা কি আপনার হাজবেন্ড? না, ওর হাজবেন্ডেরই নাকি, ওদের বলে সম্পর্ক ছিল, ওর জামাই নাকি আসা যাওয়া করতো নাকি, কি জানি না সঠিক, এটা আল্লাহ জানে। আপনি কি সন্দেহ করছেন? আমি এটা এখন সঠিক বলতে পারি না। মেয়ে হঠাৎ একদিন আমাকে ফোন দিল যে আপা আমি কয়টা লোক গুছাইছি, দিমু, আপনি যদি কোন তাইলে আমি দিমু। কি দিবেন? ওই বাইরে যে লোক, ওদের গ্রাম থেকে কয়টা লোক নিছে আর কি। কোন মেয়ে? ওই যে মেয়েটা আমার হাজবেন্ডের ঝগড়া করলেন? হ্যাঁ, ঝগড়া করলাম যে আপু এরম আমার তো কয়টা লোক পাইছি আমাদের গ্রামের, আমার আত্মীয়র ভিতরে যাইবো, তো আপনি কি বলেন? তা আমি বললাম যে আমার হাজবেন্ড তো ভালো না, তার কাছে দিবা, তার কাছে কি সমস্যা, আমি চাচ্ছি না যে 2জন এক জায়গায় হোক। তো ঠিক আছে, তাহলে তুমি লোকগুলো আমাকে দিও, ওই যে ওর যে বন্ধু বান্ধব আছে এদের সাথে তো আমার কথা হয়, তাহলে আমি তাদেরকে দিয়ে দেবো। তাই বলছে আচ্ছা ঠিক আছে। এখন দেখি যে ওই মেয়ে আবার আমার হাজবেন্ডকে ওই মেয়ে ফোন পারতেছে। তো তখন আমি কি রে, এর সাথে আমার দুপুরে কথা হইলো যে ও আমার হাজবেন্ডে, ও আমাকে বলতেছে আপু আমি যে আপনাকে লোক দিচ্ছি এটা আপনার হাজবেন্ডকে বলেন না, আমার নাম্বার আপনি হাজবেন্ডকে দিয়েন না, আমার সাথে যে আপনার যোগাযোগ আছে এগুলো আর বলেন না আপনি হাজবেন্ড, মানে ওই আমাকে এগুলো বলবো। আচ্ছা ঠিক আছে ওকে। এখন ও দেখি বারবার আমার হাজবেন্ডকে ফোন দিতেছে 12:30 বাজে। তো ফোন আমি ধরলাম, ধরো কি ব্যাপার? কয় না আপা আমার হাজবেন্ড একটু ভাইয়ার সাথে কথা বলবে। ভাইয়ের সাথে? কেন ভাইয়ার সাথে কি কথা বলবে? কয় না ওই যে লোকজন দিবে তো এই বিষয়। আমি কই তুমি আমার সাথে দুপুরে কথা বলবো, আমারে লোক দিবা, তুমি হেরে কেন লোক দিবা? আমি তো অলরেডি ওর এক বন্ধুর সাথে কথা বলছি যে আমার এক আত্মীয় এরকম লোক দিবে, লোকগুলো বাইরে একটু পাঠিয়ে দিও ভালো করে। তো তুমি আমার সাথে কথা বলছো, আবার এর সাথে কি কথা তোমার? এই তুমি খবর দাও, তুমি কি পাইছো, তুমি এর সাথে কি কথা বলবা? রাখো ফোন, আর যেন আমি তোমাকে ফোন দাও না দেখি। এই কথা বলে আমি তোমাকে দামকে দিয়া কাইটে দিয়ে আমি নাম্বার আপনার ব্লক দিয়ে দিলাম। একদিন পর দেখি আবার এই নাম্বার, মানে ব্লক ছুটে আলাইছে, মানে এদের কথা হয়। তো তখন আমি আবার ফোন দিলাম। ফোন দেওয়ার পরে মেয়ে বলে এই আমি কি করুম না করুম তোরে কি কয়ে করুম। মেয়ে আমারে বলে এই আমি কি করুম না করুম তোরে কি কয়ে করুম। এইটা তুই কি কইলি আমারে কয়ে করবি মানে?
তুই আমার জামাইয়ের লগে ফোন দিবি, কথা কইবি, তুই আমার কয়ে করবি না। তাই তুমুল একটা ঝগড়া হইলো দুইজনের মাঝখানে। এর ভিতরে আমার হাজবেন্ড বাইরে হয়ে আসলো। বাইরে এসে আমার হাজবেন্ড ওর সামনে আমাকে গালাগালি করতেছে। মানে ওই মেয়ের সাথে যখনই আমার গালাগালি লাগবে আমার হাজবেন্ড আমাকে গালি দেয়। মানে আমি ওই মেয়েকে যদি গালি দেই আমার হাজবেন্ডের কষ্ট লাগতেছে, আর আমার হাজবেন্ড আমাকে গালি দিলে তার কিছু হচ্ছে না। তো এরকম একটা কথাবার্তা। তো কথায় কথা একদিন বলে হ্যাঁ আমি ওকে বিয়ে করব, এরকম কথা বলে। বিয়ে করবি, আচ্ছা ঠিক আছে কর দেখি, আমি পারলে আমি ওঠা কামু। এই মেয়েটা কতটা বেহায়া। মেয়ের আগের বিয়ে হয়েছে, সেই ঘরে ছেলে আছে 7 বছরের, এরপরে আবার ছেলে হয়েছে, এরপরে তুই এইখান থেকে গেছে যাইয়া এই যে স্বামীর ছেলে, এই স্বামীর লোকে সংসার করতেছে, এই স্বামীর সাথেও আমার কথা হয়েছে, বাস কইরা খাইতেছিস। আমি বুঝাই বলছি তো তুই যে স্বামীর ভাতটা কইরা খা না, সে কি করছে, সে স্বামীর ভাত খাইব না। ওইখান থেকে চলে আসছে, চলে এসে তার বাবা মার ঘরে থাকে, আমার হাজবেন্ডের সাথে ফোন দেয়, কথা বলে। তারপরে আমি এর হাজবেন্ডের নাম্বার নিলাম, মানে ওই যে ইয়াতে পাইলাম মেসেঞ্জারে, পাইয়া নাম্বার নিলাম, কথা বললাম। পরে বলে যে আপু এমন এমন কথা, আপনার হাজবেন্ডে তো ওরে নিয়ে গেছে। মানে আমার হাজবেন্ড ঢাকায় নিয়ে আসছে, মেয়ে বাপ মায়ের কাছে বাচ্চা থেকে চলে আসছে। তো তখন আমি আবার এইদিকে এরে চিল্লাচিল্লি গালাগালি করলাম, করে আমি আবার থানায় গেলাম। থানায় পর্যন্ত আমি গেছি, গেলাম। যাওয়ার পরে যাক ওইখান থেকে পুলিশও বুঝাই টুঝাই দিল। মেয়ে ভয়ে আবার চলে গেছে, ভয়ে চলে গেছে। যাওয়ার পরে এগুলোই চলতেছে। কিন্তু আমার স্বামীর ভিতরে যে আমি মানে তার ঘরের বউ, 2টা বাচ্চার মা, এখন তার ভিতরে মানে আমি আর নাই। এখন এই মুহূর্তে কি অবস্থা? এখন আমি আর নাই। তো একদিক দিয়ে আমার হাজবেন্ডের ব্যবসা নেই, একদিক দিয়ে বর্তমানে আজকে 1 বছর যাবত ব্যবসা খুবই খারাপ। প্রায় 70-80 হাজার টাকা ঘর ভাড়া বাজ্যে রয়েছি। তোমার ঘর ভাড়া দিতে পারতেছি না, বাচ্চার পড়ার খরচ দিতে পারতেছি না, চলতে পারতেছি না। বাচ্চারা কিসে পড়ছে? আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে। আর এই তো এগুলো আর কত সহ্য করবো বলেন? আমি একটা মানুষকে, আপনার হাজবেন্ডের সাথে ওই মেয়ের এখনো পরকীয়া চলছে? পরকীয়া বলতে ওই মেয়ে তো নির্লজ্জ মেয়ে। ওই মেয়ে বিভিন্ন ছেলেদের সাথে কথা বলে। মানে এই মেয়েটার টার্গেট হলো এখন কি, আমার হাজবেন্ডের সাথে বিয়ে বসবে না, সে আমার হাজবেন্ডের সাথে বিয়ে বসবে না। ওর টার্গেট হলো কি, যে ওর থেকে যা নিতে পারে। আপনার হাজবেন্ড কি টাকা দিচ্ছে ওই মেয়েকে? হ্যাঁ হ্যাঁ। এখন আপনি তার সাথে কথা বলেছেন কিন্তু ওই মেয়ে শুনছে না। এদের ভিতরে আবার সমস্যা চলে। ওই মেয়ের টাকা পয়সা হয়তো কম বেশ যা দিলে দিয়ে, ভালো না হইলে মেয়ে আবার আমারে ফোন দিয়ে আমার হাজবেন্ডকে গালাগালি করে। তা এগুলোর থেকে আমি আবার, আপনার হাজবেন্ডকে গালাগালি করে আপনাকে ফোন দিয়ে? হ্যাঁ, এই তোর জামাই আমাকে ফোন দেয়, আমি নিষেধ করি, শুনে না, তোর জামাই এই করতেছে ওই করতেছে। মানে কি বলবো, মানে আমি কি যে একটা পাগলিক মানসিকের ভিতরে পড়ে রয়েছি, মানে বলার মতো না। আপনার হাজবেন্ড এই ব্যাপারে কি বলেছে? এর বন্ধু সহকারে বিচার বয়সে ইয়ে করছে, এ শিকারই খায় না। আমার হাজবেন্ড শিকারই খায় না। না। আপনার সাথে কি আপনার হাজবেন্ডের ভালো সম্পর্ক আছে? কোথায়, এই যে ঝগড়া চিল্লা অশান্তি লেগে গেছে। একই সাথে থাকছে? একই সাথে আছি, কিন্তু এই যে অশান্তি, এই যে গত 1 সপ্তাহ হলে তো আমার মেয়ের সহকারে আমি বুঝে বললাম যে দেখো এই মেয়েটা তোমাকে এত বাজে বাজে ভাষায় গালি দেয়, এই মেয়েটা তো ভালো না, এ তো বিভিন্ন ছেলেদের সাথে ওঠা বসা বিভিন্ন ইয়ে করে। তো যাক এই ঋণ নিয়ে এসে যে ভালোই হইতো, তাহলে তো জায়গায় জায়গায় বাচ্চা জন্মায় চলে যেত না, ভালো সংসার ভেঙে গেছে গা। আমার লাইনে থুয়ে আমার জামাইরে বকতেছে ফোন দিয়ে, এই তুই আমারে ফোন দিস কেন, এটা সেটা, তোর জামাইরে দেখ কি কই, তুই শুন, তুই কষ্ট জামাইরে আমি ফোন দেই, আমি ডিস্টার্ব করি। তা এই কয়ে আমার জামাইরে হ্যাঁ ফোন দিছে, আমি এদিকে লাইনে দিয়ে আমার জামাইরে বকতেছে, এই তুই হলো আমার ফোন দিস কিল লেগে, আমার বাপের ফোন দিস কিল লেগে, এইটা সেটা, মানে আমার শ্বশুর শাশুড়ি তুলে বকতেছে। যাক আমি চুপচাপ শুনে আমি ফোন কাইটা দিছি, কারণ আমি শুধু এটাই বলছি যে তুইও হলো মানে তোরা জন্মের ঠিক নেই, আমার হাজবেন্ডেরও জন্মের ঠিক নেই, তোরা সব হলো সমান। আচ্ছা, এখন কি সমাধান করেছে আপনার? না না, সমাধান কিছুই হচ্ছে না। যাক এইভাবেই আছে। এখন এটা যাওয়ার পরে ওই দিনটা আবার সকালবেলা, সকালে না 11টা বাজে, 12টা 12:30 বাজে আমার হাজবেন্ড ঘরে আসছে। আসার পরে আমার হাজবেন্ডকে ও ফোন দিচ্ছে। তো তখন আমার মেয়ে আইনা বলতেছে, দেখছো আম্মু ও পরশুদিন গালি দিল বাবাকে, যে বাবা নাকি ওকে ডিস্টার্ব করতেছে, তো ও এখন বাবাকে কেন ফোন দেয়। আচ্ছা, তার মানে আপনার মেয়েও এই বিষয়গুলো? হ্যাঁ, মেয়ে তো আজকে 1.5 বছর বা 2 বছর হয়ে আইলো প্রায় এই বিষয়টা দেখতেছে। ওই নারী ব্যতীত আর কোন নারীর সাথে সম্পর্ক? এখন বর্তমানে এইটা নিয়ে ঝামেলা। এখন তো কামাই রুজি নাই, এখন তো ধরেন কাজ কাম করালে ঘুরতেছে, কিন্তু এখন তো কাজ কাম হইতেছে না। এখন তো অলরেডি ধরেন আমার আজকে বাসা ভাড়া না দিলে কালকে হয়তো আমার বের হয়ে যেতে হবে বাসার থেকে। মানে এমন একটা সিচুয়েশনে পর্যায়ে আছে। আজকে যদি সে ভালো হইতো, আমার কথাগুলো মাইনা চলতো, তাহলে তো আজকে আমাদের এই পর্যায়ে আসতো না। মানে আপনারা একই ছাদের নিচে বর্তমানে বসবাস করছেন, হাজবেন্ড ওয়াইফ, কিন্তু আপনার হাজবেন্ডের সাথে ওই নারী পরকীয়া করছে, কথা বলে তাদের। মেয়েটা এখন দেশে আছে, নওগাঁ আছে, কয়েকদিন আগে মানে মেয়েটা যাচ্ছে আবার আসতেছে, এরকম আর কি এখন চলতেছে। তাহলে আসলেই খুব খারাপ অবস্থায় আছেন, কারণ একটা স্ত্রী আসলে এই পরিস্থিতি খুব খারাপ। তো ওই দিন আবার গোসল হয়ে গেছে, অফিসে যাইব, এই মেয়ে ফোন দিচ্ছে ধৈর্য, মানে আমি গালি দিচ্ছি যে তুই ওই দিন আমার শ্বশুর শাশুড়ি তুলে গালি দিলি, তোর এত বড় সাহস। মানে এটা আমার ইগোতে লাগছে যে আমার শ্বশুর শাশুড়ি তুলে গালি দিল আমার, তার বাপ মা তার ইগোতে লাগে না।
মানে সে এত বড় বেলাইছে একটা বেড়া। এখন যে এই যে সাংসারিক কথাগুলো যে এখানে বলে ফেললেন, এটা তো গণমাধ্যম, এখানে বলে ফেলার পরে নিশ্চয়ই একদম শেষ পর্যায়ে না চলে গেলে আসলে কোনো নারী এসে এখানে বলতেছে। এখানে আমি আমার হাজবেন্ড যেহেতু আমাকে চালাতে পারতেছে না, আমার সংসার চালাতে পারতেছে না, আর্থিক একটা অনটনে অভাবে আছি, কষ্টে আছি, তো এইটা চিন্তা করে আমি হলো তোমার একটা দোকান দিছিলাম আমার গহনা বেচা। আমি একটা ফুডের দোকান দিছিলাম, ফাস্ট ফুডের দিয়া, যে আমি যেহেতু তাকে আমি ছাইরা দিব, কারণ যেহেতু সে আমার কথা শুনতেছে না, আমি আর তার সাথে এই ঝগড়া অশান্তি মারামারি করবো না। আমার যেহেতু মেয়ে বড় হচ্ছে, আমি আমার মতো চলবো। তো এটা চিন্তা করে আমার গয়না এই রমজানের ঈদের 1 মাস আগে আমি বিক্রি করছি করে আমি একটা ফাস্ট ফুডের দোকান নিছি। এখন আমার ছেলেটা অসুস্থ হয়ে যাচ্ছে, ছোট ছেলে, দেখার লোক নাই। তো এইটা নিয়ে আমাদের বাড়িওয়ালারা ঠিক মতো ভাড়া দিতেছে না, তো এটা নিয়ে একটা আমাদের ঝগড়া হচ্ছে। ঝগড়া পরে আমাদের বাড়িওয়ালা আসছে, আসার পরে এটা একটা মিলতেলা আমার দোকানটা ছেড়ে দেওয়া হয়েছে। মানে সে করতে দিবে না, তার ছেলে পালতে হবে, সে ভরণ পোষণ দিবে। বাড়িওয়ালা বলো যদি সে আপনাকে ভরণ পোষণ দিয়ে রাখতে পারে, আপনি সবকিছু বাদ দেন না, আপনি ছেলে মেয়ে নিয়ে থাকেন। আচ্ছা ঠিক আছে, আমি বাদ দিলাম, ছেলে মেয়ে থাকলাম, তাহলে দোকানটা বাদ দাও। তখন আমি বুঝাই বললাম যে দেখো তোমার এখন তো ব্যবসা নেই, আপনি তাড়াহুড়া করতেছেন, নাহলে আরো অনেক কথা আছে, তুমি তাড়াহুড়া দোকানটা ছাইরা দিবা, তোমার তো এখন ব্যবসা নেই, তুমি চলবা কিভাবে, তোমার তো এখন ব্যবসা নাই। তা আমি দোকানটা রাখি, প্রয়োজন হলে একটা ছেলে রাখো, আমি দেখশন করি, বা তুমি একটু দেখাশোনা করো, যেহেতু তোমার ব্যবসা নাই, তোমার তো নিজস্ব অফিস, তোমার তো সারাদিন যা পড়ে থাকা লাগে না। না, সে কোনোভাবেই রাখতে দিবে না। সেই গয়না বেচা টাকা আমি পুরো লস দিয়া, এই গহনাগুলো যে আমি কত কষ্ট করে নিছি, সে তো আমাকে কখনো কোনো জিনিসটা ওইভাবে দেয়নি। আগের যে চেনটা দিছে এটা আমার মামার ঘটনাতে নষ্ট হয়ে গেছে, আর এগুলো আমি পরে নিজে করছি। এখন তো দোকানটাও ছেড়ে দিয়ে চলে আসলাম। আবার হলো যে বাসায় আমি ছিলাম, 2 রুমের বাসা, ভাড়া কম ছিল, সেখান থেকে সে হাই ফাই বড় বাসায় গেছে, কারণ সে তো কখনো হিসাব করে চলতো না, ব্যয় হিসাবে চলতো। আমি তো হিসাব করে চলতে চাইতাম, আমাকে দিত না। এই পর্যন্ত যত জায়গাতে সে আমাকে ঠেকায় রাখছে। এখন আমার দোকানটা গেল, গয়না গেল, একদিক দিয়ে সে আমাকে ছোট বাসা জোর করে ছেড়ে দিয়ে বড় বাসায় উঠেছে, এখানকার ভাড়াও দিতে পারতেছে না। এখন আমার এই যে প্রায় 80,000 টাকার মতো ভাড়া, আজকে যদি আমি অন্তত 30,000 টাকা ভাড়া দিতে পারতাম, তাহলে হয়তো বাসায় থাকতে পারতাম, আর না হলে কালকে সকালে হয়তো আমার যা জিনিস থেকে সবকিছু থেকে বের হয়ে যেতে হবে। এরকম পরিস্থিতিতে আসছি। সে আমাকে ছাইরা যায় না, ছাড়ে না, মানে সে যত কিছুই করুক সে আমাকে ছাড়ে না, সে আমাকে ভালোবাসবে না, সে আমাকে ধরেও রাখতেছে না। কিন্তু তাকে যে আমি দূরে ঠেলে দেব, সে ঘুরে আমার বাসাতেই আসতেছে, মানে এরকম একটা পর্যায়ে আছি। তাই এখন আমি কি বলবো, মানে বলার মতো আমার কোনো জায়গা নেই। মানে আমি এরকমই কষ্টে আছি যে আমি কি বলবো, আমার মেয়েটাকে না মানুষ করতে পারতেছি, কারণ এখন হাতেও তো টাকা পয়সা নাই যাবার মতো, না বাপের বাড়ি যে থাকতে পারতেছি, না শ্বশুর বাড়ি যে থাকতে পারতেছি, না ঢাকায় থাকার মতো আমার কোনো ব্যবস্থা আছে। মানে হাজবেন্ডের কি এর আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, পরে শুনতে পারছি যে এর আগে সে বিয়ে একটা করছিল, সেটা ডিভোর্স হয়েছে। সেটা অনেক ঝামেলা নিয়ে ডিভোর্স করে দিয়েছে। না, সন্তান নেই, একেবারেই আয় রোজগারের কিছু নেই, আপনাকেও কাজ করতে দিচ্ছেন না তিনি। এখন কাজ করতে দিচ্ছে না বলতে, আমার তো দোকান চলেই গেল, তো এখনো তো আমি চলতে পারতাছি না। আমারও তো খুব কষ্ট হয়েছে। আমি কালকে বললাম না, আমার কাছে 200 টাকা ছিল, তাই নিয়ে আসছিলাম, খুব কষ্ট করে কালকে গেছি। আজকে আমার আপনের থেকে চায় নিয়ে আসছি আর কি। আমি তো এই তো অবস্থায় আছি, মানে আমি না মরতে পারতাছি, বাচ্চাগুলো থিয়া আমি তো চাইলে চলে যেতে পারি, অনেকের তো অনেক কিছু থাকে, কিন্তু আমি গেলে তো আমার সন্তান দুটো কি করবে, আমার সন্তান দুটো জীবন নষ্ট হয়ে যাইব না। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি কি চাবো, আমার চাওয়ার মতো তো কোনো কিছুই দেখতেছি না। আর ওই মেয়ে ছেলে নিয়ে আমি এই চিন্তা করি না, কারণ আমার হাজবেন্ড যে পদের মানুষ, এর কাছে কেউ থাকতে পারবে না। হয়তো কোনো মেয়ে আসলে 1 মাস থেকে 2 মাস, এরপরে কেউ থাকতে পারবে না এর সাথে, কারণ এ রাতে 2টা-3টা বাজে ঘরে আসে, ঘরে কি থাকলো না থাকলো এটা দেখে না, ঘরের কোনো যায় জিনিস করবে না, তোমার কোনো কাপড় চোপড় বৌসালের কিনা দিবে না, কোনো সগাল্লাদ বুঝে না, মানে কোন জিনিসটা লাগবে বা বইয়ের প্রতি যে একটা শ্রেয়, মায়া, মহব্বত, ভালোবাসা, এগুলো কোনো কিছু এর কাজ করে না। আপনি যে আজকে যে আপনার জীবনের গল্পটা বললেন, এখান থেকে আসলে কি শিক্ষা আছে? এখান থেকে শিক্ষা যে আমি এই যে মায়ে পড়ে বারবার কেন আমি গেলাম না। আমার তো সুযোগ ছিল, আমি 3 মাসের সময় যদি চলে যাইতাম, হয়তো আমি ভালো একটা জীবন পাইতাম। বা আমার মেয়ে যখন একলা ছিল, মেয়ের 2.5 বছরের সময় চলে গেলাম, ওই টাইমেও যদি আমি না আসতাম মায়া করে, হয়তো আমি তখন থেকে চাকরিও করে খাইতাম, তাও তো আমার এখনো আমার ভালো একটা পর্যায়ে আমি থাকতে পারতাম। কিন্তু এখন তো আমি কোথায় যাব, আমার তো আসলে যে মায়া করে ভালোবাসা, সংসার, সমাজ কি কবে, বাবা মা কি কবে, এই চিন্তা করে করে থেকে আজকে এই অবস্থায় যে বোনেদের পারলাম বাহিরে যাবে, যাই হোক, এদের গ্রামে কিছু ঝামেলা আছে, ঝামেলা ছাড়াই এদের বাহিরে কম টাকায় পাঠিয়ে দিলাম। হাজবেন্ডের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে যে বোনগুলো ভালো থাক, কম টাকায় বাহিরে পাঠিয়ে দিলাম। তারা এক দেশে গেছে, এই কাজ দিছে, এই কাজ করবে না, আরেক দেশে নিয়ে যাওয়া হলো, মানে তারাই যে আমরা এই দেশে থাকবো না, আরেক দেশে নিয়ে যান, সেই দেশে নিয়ে যাইলাম।
আমার হাজবেন্ডের হাতে পায়ে ধরায়, সেই দেশে যা কাজ দিলাম সেই দেশও কাজ করলো না, আরেক দেশে গেল, যা সেই দেশে হাতে পায়ে ধরে কাজ করলো না, সেই দেশ থেকে অলরেডি দেশে ফিরে আসলো। দেশে ফিরে এসে আমাকেই গালাগালি, আমাকেই মারবে ধরবে, আমার নামে কেস মামলা করবে, নানান মানে যত কুকৃত্য বোনেদের আমি পারলাম, আর সেই বোনের জামাইরা আমার কুকৃত্য ভাষায় বোকা দেয়, বাজে গালি দেয়। আর বোনেরা সম্পূর্ণ কিছু জানার পরে এই বোনের জামাইদের নিয়ে বোন আমার কাছে এসে টাকা উদ্ধার করার জন্য বিচার করতে। আমার বোনের কাছে আমার 1 লাখ টাকা ছিল 2 বোনের কাছে মিলে, সে টাকাটা পর্যন্ত বোনেরা মেরে দিচ্ছে। তো এইটাই হচ্ছে আমার জীবনের গল্প। তবে আমার কাছে মনে হয় যে তারপরেও আমরা শেষ চেষ্টা করি যে সংসারটা টিকে থাকুক না, এখন বারবার এখন আমি চাচ্ছি কি ওরকম কোন একটা সহযোগিতা পাইতাম যে আমাকে একটা দোকানপাট করে দিবে, কারণ আমার তো কোনো টাকা নেই, কোনো পুঁজি নাই আমার, আর আমি কোথাও থেকে আনতেও পারবো না। আমাকে যদি ওরকম কোনো সহযোগিতা আমি পাইতাম যে আমাকে একটা দোকানপাট করে দিবে, আমি 2টা ভালো ভালো ইয়েতে গেছিলাম ফাউন্ডেশনে, ওনাদের সব কথা আমি খুলে বলছিলাম, বলার পরে ওনারা আশ্বাস দিছিল যে আমাকে সাহায্য করবে, কিন্তু করে নাই। তার মানে আপনি নিজে কিছু করতে চাচ্ছেন। হ্যাঁ, এখন এই স্বামীর ঘর করবেন আপনি? আমি স্বামীর ঘর বলতে আমি চাচ্ছিলাম কি আমি আলাদা রুম নিয়ে, আমি বাচ্চা 2টাকে নিয়ে আমি একটা কিছু করে খাবো, আমি এই স্বামীর সাথে আর থাকবো না, কারণ সে আমাকে মানসিক যন্ত্রণা দেয় শুধু। আপনি মানসিক কষ্ট, সে তো আমাকে শুধু মানসিক যন্ত্রণা দিচ্ছে, সে তো আমাকে ভালোবাসতেছে না। আমাদের পক্ষ থেকে আপনার জন্য দোয়া থাকবে যেন আপনি স্বামীর ঘরটা করতে পারেন অন্তত পক্ষে। তবে একটা কথা শুনেছিলাম আমি, যে চরিত্র যখন একটা খারাপ হয় তখন এই চরিত্র নাকি আর কখনো ঠিক হয় না, হবেও না। অসংখ্য ধন্যবাদ আপনার গল্পটা আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক দূর থেকে এসেছেন, আশা করছি আপনার এই কষ্টের জীবন, আপনি অনেক কষ্ট করে জীবনে বড় হয়েছেন, এই পর্যন্ত এসেছেন। এখন 32 বছর বয়স, আরো অনেক সময় কিন্তু আছে। এখন আমার সন্তানদের কিভাবে মানুষ করবো, এখন এটা নিয়ে আমার সংগ্রাম করতে হবে।